মডিউল এ, যেখানে আমরা ইকোনমিক্সের বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছি। প্রথম কথা হলো ইকোনমিক্স কি। সো ইকোনমিক্স হলো আমি একটু অন্যভাবে বলি। আমি আমার কান্ট্রির কথা চিন্তা করি, আমি কোনো ইন্ডিভিজুয়াল ফার্মের কথা চিন্তা করি, কোনো ব্যক্তির কথা চিন্তা করি। সো খুব ম্যাক্রো লেভেল থেকে শুরু করে মাইক্রো লেভেল পর্যন্ত আমি যে জিনিসের কথাই চিন্তা করি না, আমাদের অ্যাসেটগুলো কিন্তু লিমিটেড। সো আমরা লিমিটেড অ্যাসেট দিয়ে আমরা চাই কি আনলিমিটেড আমার চাহিদা পূরণ করার জন্য। ঠিক আছে? একটা কান্ট্রির পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশে 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের জন্য 17 কোটি মানুষের যে ডিমান্ড, তাদের ডিমান্ড কিন্তু আনলিমিটেড। আমার বাড়ি, ভালো বাসা লাগবে, আমার খাদ্য লাগবে, বাসস্থান লাগবে, চিকিৎসা লাগবে, আমার অনেক কিছু দরকার হয় একটা মানুষের, রাইট? সো আমরা আনলিমিটেড ডিমান্ড ফিল করি, বাট সবগুলো ডিমান্ড একটা কান্ট্রির পক্ষে প্রডিউস করা পসিবল হয় না, কারণ তার রিসোর্সগুলো লিমিটেড। সো রিসোর্সগুলো যেহেতু লিমিটেড, সো এটা কান্ট্রির ক্ষেত্রে যেরকম, আমি যদি কোনো একটা কোম্পানির ব্যাপারে আসি, সো একটা কোম্পানি কি করতে চায়, অনেক কিছু প্রডিউস করতে চায়। সে কনজিউমারগুলো প্রডিউস করতে চায়, সে রিয়েল এস্টেটও ব্যবসা করতে চায়, সে অনেক সেক্টরে ব্যবসা করতে চায়। বাট তার যে অ্যাসেটগুলো আছে, তার যে ক্যাপিটাল আছে, রিসোর্স আছে, এগুলো লিমিটেড, সে চাইলেই প্রডিউস করতে পারে না। তো আমি যে পয়েন্টেই বলি না কেন, আমি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির কথা যদি বলি, একজন ব্যক্তিও কি যে আমার ইনকাম লিমিটেড, বাট আমি অনেক কিছু কনজিউম করতে চাই, বাট আমার ইনকাম লিমিটেড, আমার ওই ইনকাম দিয়ে সব কিছু কনজিউম করা, পারচেস করা সম্ভব হয় না। সো তাইলে বটম লাইন কি দাঁড়াইলো, আমার যে আমার যে অ্যাসেট লিমিটেড, এই আনলিমিটেড চাহিদাগুলো আমার কি করতে হয়, লিমিটেড অ্যাসেট দিয়ে পূর্ণ করতে হয়। তো পূর্ণ তো হয় না, আমরা কি হয়, কিছু শর্টেজ থেকে যায়। সো আমার ইকোনমিক স্টাডি করতেছে যে তোমার আনলিমিটেড ডিমান্ডগুলা, আমি একটা শব্দ লিখলাম ডিমান্ড, আনলিমিটেড ডিমান্ডগুলা তুমি লিমিটেড অ্যাসেট দিয়ে কিভাবে পূরণ করবা, বেস্ট ডিস্ট্রিবিউশন কিভাবে করবা, ওইটাই স্টাডি করে হলো ইকোনমিক্স। আমার সবগুলো পূরণ করতে পারবো না, বাট আমি একটা বেস্ট অল্টারনেটিভ নিয়ে আসবো, যে আমার যে যে জিনিসগুলো দরকার ওইগুলো আমি কি করব, পূরণ করব। ঠিক আছে? সো কান্ট্রির ক্ষেত্রে সেম, একটা কান্ট্রি চিন্তা করে যে যেগুলো নেসেসারি আমার মানুষকে সার্ভাইভ করার জন্য, মানুষকে টিকে রাখার জন্য যে যে জিনিসগুলো প্রডিউস করা দরকার, আমি অ্যাজ এ কান্ট্রির মালিক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে আমি কি করব, যে আমি এগুলো প্রডিউস করার জন্য ব্যবস্থা করব। ঠিক আছে? অ্যাজ এ ব্যক্তি হিসাবে আমি কি করব, যে আমার যে নেসেসারি জিনিসগুলো, এগুলো আগে আমি ফুলফিল করব। বেসিক নিড, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তারপর আমি লাক্সারি করে যাব। একটা কোম্পানি হিসাবে আমি ডিসিশন কিভাবে নিচ্ছি, আমি কি প্রডিউস করব, আমার যেটাতে প্রফিটেবিলিটি বেশি ওইটা আমি প্রডিউস করব, যেটা আমাদের প্রফিট কম ওইটা আমি প্রডিউস করব না। এবার বইয়ের ভাষায় দেখি তো আমার ইকোনমিক্সের ডেফিনিশন কি। এটা একটা সোশ্যাল সায়েন্সের ভিতরে পড়ছে, সামাজিক বিজ্ঞানের ভিতরে পড়ছে। স্টাডিং রিসোর্স অ্যালোকেশন টু স্যাটিসফাই, আমি রিসোর্স অ্যালোকেট করতেছি, রিসোর্সগুলো কিভাবে অ্যালোকেট করতেছি, স্যাটিসফাই করার জন্য আনলিমিটেড ওয়ান্ট উইথ লিমিটেড রিসোর্স এর বেসিসে আমি আমার রিসোর্সগুলো ডিস্ট্রিবিউট করতেছি, আমি বেস্ট স্যাটিসফ্যাকশনের জন্য। সো পুরোপুরি 100% স্যাটিসফাই করতে পারবো না, বাট আমি একটা বেস্ট অল্টারনেটিভ দিতে পারবো যদি আমি ইকোনমিক্স স্টাডি করি। ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কোনগুলো নিয়ে স্টাডি করে, আমার মাইক্রো ইকোনমিক্স স্টাডি করে হাউস হোল্ড, ফার্ম এবং মার্কেটের ডিমান্ড সাপ্লাই নিয়ে, মার্কেটের ইস্যুগুলো নিয়ে। তাহলে আমি অলরেডি বলছিলাম যে আমি একজন ব্যক্তি, হাউস হোল্ড মানে ইন্ডিভিজুয়াল। সো আমার যে অ্যাসেটগুলো আছে, আমার যে ইনকাম আছে, সো আমার ইনকামের কোন পোর্শনটুকু আমি কোন জিনিস কিনতে খরচ করব, ওইটা আমার ডিসাইড করি আমি মাইক্রো ইকোনমিক্সে। আমার একটা ফার্ম হিসাবে আমি কি প্রডিউস করব, কত টাকা প্রাইস চার্জ করব, এটা আমি ডিসাইড করে থাকি মাইক্রো ইকোনমিক্স স্টাডি করে। আর কোনো একটা মার্কেটের প্রাইস কেমন হবে, যে আমার সাপ্লাই এটা, ডিমান্ড এটা, আমার ওই মার্কেটের চালের প্রতি কেজি চালের দাম 90 টাকা হবে। ঠিক আছে? সো আমার আমার এই মার্কেটে 100 টন চাল সেল হবে। সো এই জিনিসটা ডিসাইড করতেছে আমার কিসের মাধ্যমে, একটা মার্কেট ডিসাইড করতেছে ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে। সো এটা আমার মাইক্রো ইকোনমিক্সের পার্ট। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট কোনটা? ম্যাক্রো ইকোনমিক্স নাম থেকে বোঝা যাচ্ছে একটু ব্রডার হবে। ব্রডার কি হবে, যে একটা কান্ট্রির পার্সপেক্টিভে আমি একটু চিন্তা করব, আমি গভর্নমেন্ট পার্সপেক্টিভে চিন্তা করব, যে আমার জিডিপি গ্রোথ কত হবে। সো একটা গভর্নমেন্ট চায় সবসময় জিডিপি গ্রোথ বাড়াইতে, রাইট? জিডিপি গ্রোথ সে হাই করতে চায়, সো হাই করার জন্য সে কিছু স্ট্র্যাটেজি নেয়। ওই স্ট্র্যাটেজি হলো ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট হবে। আমার ইনফ্লেশন কন্ট্রোল করা আমার গভর্নমেন্টের একটা এজেন্ডা। আমার বর্তমানে ইনফ্লেশন কিন্তু 9%-এর আশেপাশে। সো গভর্নমেন্টের টার্গেট হলো এটা 7%-এর আশেপাশে নিয়ে আসা। এই কারণে কিন্তু সেই কন্ট্রাকশনারি মানিটারি পলিসি দিচ্ছে, অনেকগুলো মেজারমেন্ট নিচ্ছে। সো এই যে ইনফ্লেশন কন্ট্রোল করা, এটা এই স্টাডিটা হলো আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। সাথে সাথে সে আবার কি আনএমপ্লয়মেন্ট কন্ট্রোল করতে চায়, যে দেশের ভিতরে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সো এটা হলো আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট।
সো আমরা চলে যাচ্ছি যে আমার তাহলে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্সের কিছু ডিফারেন্স আমরা দেখছি, এখানে আরেকটু ডিফারেন্সটা ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আমার মাইক্রো ইকোনমিক্সের স্কোপটা আমরা বুঝে গেছি অলরেডি, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আলোচনা করে থাকে, স্পেসিফিক মার্কেটের জন্য আলোচনা করে থাকে, আর ম্যাক্রো ইকোনমিক্সটা আলোচনা করে থাকে ইকোনমি অ্যাজ এ হোল নিয়ে কথা বলে। লেভেল অফ অ্যানালাইসিস এটা আমার হাউস হোল্ড এবং ফার্মের অ্যানালাইসিস করে থাকি আমরা, এটা আমি জিডিপি, ইনফ্লেশন এবং ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস করে থাকি। আমার মাইক্রো ইকোনমিক কনসার্ন কি নিয়ে কনসার্ন, আমার ইন্ডিভিজুয়ালের কনজিউমার বিহেভিয়ার নিয়ে কনসার্ন, আমি আমার ইনকাম থেকে আমি কি পারচেস করব, আমার ফার্ম ডিসিশন মেকিং নিয়ে কনসার্ন, আমি প্রাইস কিভাবে সেট করব। বাট ম্যাক্রো ইকোনমিক কনসার্ন হলো আমার ইকোনমিক গ্রোথ নিয়ে কনসার্ন, জিডিপি নিয়ে কনসার্ন, স্টেবিলিটি নিয়ে কনসার্ন, এমপ্লয়মেন্ট লেভেল নিয়ে কনসার্ন। আমার টপিকগুলো কি, সাপ্লাই এবং ডিমান্ড আমি আলোচনা করি থাকি এখানে, আমি প্রাইস ডিটারমাইন করব কিভাবে এটা নিয়ে আলোচনা করি, একটা ফার্ম কিভাবে প্রাইস ডিটারমাইন করে, সে কস্টের সাথে কি করে প্রফিটটা যোগ করে দেয়, তাহলে প্রাইস হয়ে যায়, রাইট। সো এটা আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট, আমার মাইক্রো ইকোনমিক্সের পার্ট। আর মার্কেট ইকুইলিব্রিয়াম, আমার ডিমান্ড সাপ্লাই আমি গ্রাফ থেকে বুঝাইছি, ওইটা হলো আমার মাইক্রো ইকোনমিক্সের পার্ট। বাট ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট কোনটা, আমার আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, মানিটারি পলিসি, এই জিনিসগুলো হলো আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। সো ফিচার অফ মাইক্রো ইকোনমিক্স এটা আমরা অলরেডি জানি, মাইক্রো ইকোনমিক্সের ফিচার কি আমরা অলরেডি বুঝে গেছি। ফোকাস অন ইন্ডিভিজুয়াল ইউনিট, আমরা ইন্ডিভিজুয়াল ইউনিটকে ফোকাস করতেছি, এটা কনজিউমার হইতে পারে, প্রডিউসার হইতে পারে, মার্কেট হইতে পারে। আমরা ডিমান্ড এবং সাপ্লাই অ্যানালাইসিস করে থাকি, এখানে আমরা কনজিউমার এবং প্রডিউসার বিহেভিয়ার আমরা স্টাডি করে থাকি, স্টাডি করে আমরা প্রডিউস করে থাকি, ঠিক আছে। মানুষ যদি সবসময় কি করে, আমার যদি চাল প্রডিউস করতে, সরি রাইস খাইতে পছন্দ করে, ঠিক আছে, আমার রাইস যদি কনজিউম করতে পছন্দ করে, ওই দেশ কি করবে, বেশি আমার কি করবে, এগ্রিতে ইনভেস্ট করবে, সে রাইস প্রডিউস করবে, রাইট। কনজিউমার যদি টেকনোলজি পছন্দ করে, কম্পিউটার পারচেস করতে বেশি পছন্দ করে, আমি কি করব, আমার ইনভেস্টমেন্ট বেশিরভাগ আমি কম্পিউটারে দিব, সো আমি কম্পিউটার বেশি প্রডিউস করব। এটা ডিপেন্ড করবে আমার কনজিউমারের বিহেভিয়ারের উপর, তার নিডের উপর। বিহেভিয়ার তো চলে আসে কি থেকে, নিড থেকে চলে আসে, সো তার যে নিড বেশি ফিল করবে, সো ওইটাই আমি প্রডিউস করব, অন্যটা প্রডিউস করতে যাব না। এখানে মার্কেট স্ট্রাকচার স্টাডি করে থাকে, ঠিক আছে, আমার কম্পিটিশন স্টাডি করে থাকে, মনোপলি মার্কেটে এটার আলোচনার পার্ট, অলিগোপলি মার্কেট এটা আলোচনার পার্ট, প্রাইস মেকানিজম হলো এটার আলোচনার পার্ট, ঠিক আছে। সো আমি কীভাবে প্রাইস সেট করে থাকি, কীভাবে প্রাইস চেঞ্জ হয়, আমার এটা মাইক্রো ইকোনমিক্সের আলোচনার পার্ট। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের কোনগুলা, আমার এগ্রিগেট পার্সপেক্টিভে চিন্তা করে থাকি, জিডিপি, ইনফ্লেশন আমি চিন্তা করে থাকি ম্যাক্রো ইকোনমিক্সে। পলিসি ফর্মুলেট করে থাকি আমি এখানে, আমার কোন পলিসি নিলে ইনফ্লেশন রেট কম হবে, তার সাথে সাথে আবার আমার আমার আনএমপ্লয়মেন্ট রেট কম হবে, এটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করে থাকি। এখানে আমরা ইকোনমিক গ্রোথ দেওয়ার চেষ্টা করে থাকি, এমপ্লয়মেন্ট ট্রেন্ড, আমরা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের ট্রেন্ড বোঝার চেষ্টা করি, এবং আমি এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করি, ইনফ্লেশন এবং ট্রেড জেনারেট করার চেষ্টা করি, ইন্টারন্যাশনাল ট্রেড জেনারেট করার চেষ্টা করি। এবার আমরা চলে যাচ্ছি ডিফারেন্ট একটা পড়ায় 3 বেসিক ইকোনমিক কোশ্চেন। আমরা ইকোনমিক্সের মাধ্যমে 3টা কোশ্চেনের অ্যান্সার দিই। আমরা এখানে অবশ্য 3টা কোশ্চেন নিয়ে কথা বলবো না, আমরা 5টা কোশ্চেন নিয়ে কথা বলবো। এটা আপনার সেফটির জন্য, যদি 5টা কোশ্চেন আসে তাহলে যাতে আপনি পারেন। সো আমরা ইকোনমিক্সের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকি ইকোনমিক্স স্টাডি করার মাধ্যমে। কিসের কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি, হোয়াট টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কি প্রডিউস করব এবং কি পরিমাণ করব, ঠিক আছে। এই অ্যান্সারটা কে দিয়ে থাকে, ইকোনমিক্স দিয়ে থাকে। সো হোয়াট টু প্রডিউস এবং হোয়াট কোয়ান্টিটি, এটা মানে হইল আমি কি প্রডিউস করে থাকবো, কত পরিমাণ প্রডিউস করে থাকবো, এটা আমরা ডিসিশন নিয়ে থাকি, ইকোনমিক্স স্টাডি করে ডিসিশনটা নিয়ে থাকি। সো এখন আমরা একটা জিনিস বলি, আমি এখানে গ্রাফে চলে যাই সরাসরি। আমার এই পাশে হলো আমার ক্যাপিটাল গুড, ওয়াই গুড প্রডিউস করি, আমার কনজিউমার গুড, এক্স গুড প্রডিউস করি। দুইটা আমার সিম্পলিসিটির জন্য আমার মডেলে আমি যে এটা স্টাডি করবো ইকোনমিক্সের একটা লিমিটেশন, কিন্তু আমি ইকোনমিক্সে সবকিছু নিয়ে আসতে পারি না অ্যানালাইসিসের জন্য। আমি মাত্র এখানে গ্রাফের 2টা পার্ট আছে, সো আমি 2টা প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। একটা ইকোনমিতে কখনোই 2টা প্রোডাক্ট না, 100 প্রোডাক্ট আছে, ধরেন আমার 1000 প্রোডাক্ট আছে। সো 1000 প্রোডাক্ট দিয়ে আমি কোনো গ্রাফ বানাইতে পারবো না, আমি 2টা প্রোডাক্ট দিয়ে গ্রাফ বানাইতে পারবো, ঠিক আছে। সেই কারণে আমি 2টা গ্রাফ আনছি, একটা হলো ক্যাপিটাল গুড আর একটা হলো আমার কনজিউমার গুড। কনজিউমার গুড কোনগুলো আমরা জানি, যেগুলো আমরা কনজিউম করি, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অথবা আমার ফুড হইতে পারে, শুধু ফুডের কথা চিন্তা করেন। আর ক্যাপিটাল গুড হলো ধরেন আমার ক্যাপিটাল মেশিনারিজ হইতে পারে, কম্পিউটার হইতে পারে, ওই টেকনোলজি ইস্যুগুলো অথবা অন্য ইস্যুগুলো। তো হোয়াট টু প্রডিউস, আমি কি আমার যে অ্যাসেটগুলো আছে, আমি বলছিলাম যে আমার অ্যাসেট লিমিটেড, সো আমার অ্যাসেটগুলো কোনগুলো, আমি একটু অ্যাডভান্স হয়ে যাই। আমি কোনো কিছু প্রডিউস করতে হইলে 4টা জিনিস দরকার হয়। 4টা জিনিস কি, 1 নাম্বার হলো ক্যাপিটাল দরকার হয় আমার, 2 নাম্বার হলো আমার ল্যান্ড দরকার হয়, 3 নাম্বার হলো আমার লেবার দরকার হয়, 4 নাম্বার হলো আমার এন্টারপ্রেনার দরকার হয়।
ঠিক আছে? এই 4টা জিনিস ছাড়া আমি কোনো কিছু প্রডিউস করতে পারি না। তো এই 4টা জিনিস একটা কান্ট্রিতে অথবা কোনো একটা সোসাইটিতে অথবা কোনো একটা ফার্মে এটা লিমিটেড। সো আমার যে রিসোর্সগুলো আছে আমি রিসোর্সগুলো দিয়ে আমি কি করতে পারি? আমি 2টা জিনিস আমার এই 4টা কম্পোনেন্ট দিয়ে আমি 2টা প্রোডাক্ট প্রডিউস করতে পারি। হয় আমি ক্যাপিটাল গুড প্রডিউস করব অথবা আমি কনজিউমার গুড প্রডিউস করব। ঠিক আছে? সো আমি যদি পুরা রিসোর্সটা আমার যে ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনিউর আছে পুরা রিসোর্সটা যদি আমি ক্যাপিটাল গুড প্রডিউস করি তাহলে আমি এই পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করতে পারি। আর পুরা রিসোর্সটা যদি আমি কনজিউমার গুড প্রোডাকশনের জন্য ইউজ করি আমি এই পরিমাণ পারি। আমি বললাম না আমার 2টা প্রোডাক্টই লাগবে, আমার কনজিউমার গুডও লাগবে, আমার প্রডিউসার গুডও লাগবে, ক্যাপিটাল গুডও লাগবে। ঠিক আছে? তাহলে আমি এই পয়েন্টে থাকতে পারি, বি পয়েন্টে থাকতে পারি অথবা ডি পয়েন্টে থাকতে পারি। আমি যদি বি পয়েন্টে থাকি তাহলে আমি একটু পরিমাণ ক্যাপিটাল গুড প্রডিউস করতেছি আর এই পরিমাণে আমি কনজিউমার গুড প্রডিউস করতেছি। আমি যদি ডি পয়েন্টে প্রডিউস করি তাহলে এফ পরিমাণে আমি ক্যাপিটাল গুড প্রডিউস করতেছি, আমি এইচ পরিমাণে হলো আমি কনজিউমার গুড প্রডিউস করতেছি। সো এই ডিসিশনটা আমি কোন পয়েন্টে থাকবো, আমি কি এই পয়েন্টে থাকবো? আমার কাছে অপশন আসছে 4টা। আমি এই পয়েন্টে থাকবো, এই পয়েন্টে থাকবো না এই পয়েন্টে থাকবো না এই পয়েন্টে থাকবো। সো আমি 1 নাম্বার অপশন আমি এই পয়েন্টে থাকতে পারি, 2 নাম্বার অপশন এই পয়েন্টে থাকতে পারি, 3 নাম্বার অপশন এই পয়েন্টে থাকতে পারি, 4 নাম্বার অপশন এই পয়েন্টে থাকতে পারি। আরো অপশন থাকতে পারে, আমি এই পয়েন্টে আরো মাঝখানে অনেকগুলো অপশন ক্রিয়েট করতে পারি, আমি সিম্পলিসিটির জন্য ওই অপশনে গেলাম না। সো আমি কোন পয়েন্টে প্রডিউস করব এই ডিসিশনটা কিভাবে নেই আমরা ইকোনমিক্সে? আমার নিডের উপরে। ঠিক আছে? আমার নিড কতটুকু, সোসাইটি কি ডিমান্ড করতেছে ওই ডিমান্ডের উপরে বেসিস করে আমি ডিসিশন নেই আমি কতটুকু প্রডিউস করব। ঠিক আছে? আমি হোয়াট টু প্রডিউস, আমি কি প্রডিউস করব এই ডিসিশন নিয়ে থাকি, কোনটা ডিমান্ড বেশি এবং হোয়াট টু কোয়ান্টিটি আমি কি পরিমাণে প্রডিউস করব এই অ্যান্সারটা আমি এই স্টাডি করে নিয়ে থাকি। ঠিক আছে? সো তাহলে এই অ্যান্সার আমরা পাইলাম ইকোনমিক্সে যে আমি কোথায় প্রডিউস করব কিসের উপর ডিপেন্ড করবে, অ্যান্সারটা কি আমার নিডের উপর বেসিস করে আমি ডিসিশনটা নিয়ে থাকবো। এখন আপনি বলতে পারেন যে আমি গ্রাফের বাইরে যদি এই পয়েন্টে প্রডিউস করি এই পয়েন্টে প্রডিউস করা কি পসিবল? গ্রাফের নিচে প্রডিউস করা সম্ভব, বাইরে প্রডিউস করা সম্ভব না। ঠিক আছে? বাইরে কেন প্রডিউস করা সম্ভব না এই আলোচনা আমরা পরে আসতেছি। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইকোনমিক্স দিয়ে থাকে যে হাউ টু প্রডিউস দোজ গুডস। আমি এই প্রোডাকশন করার জন্য আমি বলছিলাম 4টা কম্পোনেন্টের কথা বলছিলাম, বাট 4টা কম্পোনেন্ট এই গ্রাফে আনা যাবে না, আমি 2টা কম্পোনেন্ট আনছি, ল্যান্ড আনছি আর লেবার আনছি। ঠিক আছে? সো আমি গ্রাফে 2টা কম্পোনেন্ট আনছি যে আমি কি দিয়ে প্রডিউস করব। এখন আমার কাছে ল্যান্ডও আছে লেবারও আছে। সো আমি আমার কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করার ক্ষেত্রে আমি কোনটা বেশি ইউজ করব, আমি ল্যান্ড বেশি ইউজ করব না লেবার বেশি ইউজ করব, এর ডিসিশনটা ইকোনমিক্স দিয়ে থাকে। ঠিক আছে? সো আমি 100 টন রাইস প্রডিউস করতে আমি চাইলে আমি পুরোটা ল্যান্ড দিয়ে প্রডিউস করতে পারি, যে আমি এই পরিমাণ ল্যান্ড ইউজ করে আমি করতে পারি আর এই পরিমাণ লেবার ইউজ করে করতে পারি। ঠিক আছে? অথবা এই পরিমাণ আমি এই পয়েন্টে প্রডিউস করতে পারি, এই পয়েন্টে যদি আমি প্রডিউস করি তার মানে আমার ল্যান্ড লাগবে এই পরিমাণ, লেবার লাগবে এই পরিমাণ। এখন আমি তাহলে 3টা পয়েন্ট পাচ্ছি, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। সো আমি কোন পয়েন্টে প্রডিউস করব, কোনটা দিয়ে প্রডিউস করব, এটা ডিপেন্ড করবে আমার অ্যাভেলেবিলিটির উপরে, এবং কস্টের উপর। যেটার খরচ কম, যেটা অ্যাভেলেবেল আমি ওইটা বেশি ইউজ করব, যেটা আমার কস্টলি, যেটা আমার নাই আমি ওইটা ইউজ করব না। আমার কাছে যদি ল্যান্ড থাকে প্রচুর আমি পুরোটা ল্যান্ড দিয়ে প্রডিউস করব, আমার কাছে যদি লেবার প্রচুর থাকে সস্তা থাকে আমি পুরোটা লেবার দিয়ে প্রডিউস করব, বাট কোনো কিছু প্রডিউস করতে গেলে পুরোটাই লেবার দিয়ে প্রডিউস করা সম্ভব হয় না। সো আমি কার থাকতে হবে, আমার যদি লেবার বেশি থাকে তাহলে আমি এই পয়েন্টে থাকবো, লেবার বেশি ইউজ করব, ল্যান্ড কম কম ইউজ করব। ঠিক আছে? তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম, ইকোনমিক্স আমাকে অ্যান্সার দিল যে আমি আমার অ্যান্সারটা কি, অ্যান্সারটা হলো অ্যাভেলেবিলিটি এবং কস্ট। আগের অ্যান্সার কি ছিল? আগের অ্যান্সার ছিল প্রিফারেন্স, আমার কাস্টমাররা কি প্রিফারেন্স করতেছে, সোসাইটি কি নিড ফিল করতেছে। এবার চলে যাচ্ছে তৃতীয় কোশ্চেনে, ফর হোম ইজ দ্য গুড প্রডিউস। আমি কার জন্য প্রডিউস করবো? আমি লাক্সারি রিচ পিপলের জন্য প্রডিউস করব না পোর নেসেসিটি পোর পিপলের জন্য প্রডিউস করব? ঠিক আছে? সো এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমি লাক্সারি গুড বেশি প্রডিউস করব এই পয়েন্টে প্রডিউস করব না আমার নেসেসিটি প্রোডাক্ট বেশি প্রডিউস করব, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, কোনটার ডিমান্ড বেশি। সো এটা হলো অ্যান্সার। তো ডিমান্ড কোনটার বেশি হবে, যদি কোনো একটা কান্ট্রিতে রিচ পিপল বেশি থাকে সে লাক্সারি গুড ডিমান্ড করবে, যদি কোনো একটা কান্ট্রিতে পোর পিপল বেশি থাকে তাহলে আমার নেসেসিটি গুড ডিমান্ড করবে। এখানে আমি একটা পয়েন্ট বলি, এখন দেখা গেল কি আমার একটা কান্ট্রিতে পোর পিপলও আছে আবার রিচ পিপলও আছে, এবং রিচ পিপলরা ডিমান্ড বেশি, ওরা বেশি ডিমান্ড করতেছে, বাট আমার রিসোর্স তো লিমিটেড, ওই রিসোর্স দিয়ে যদি আমি রিচ পিপলের ডিমান্ড ফিলফিল করি পোর পিপল না খেয়ে থাকবে। ঠিক আছে? তখন কি করে গভর্নমেন্ট, কিন্তু কি করে গভর্নমেন্ট তখন ইনফ্লুয়েন্স করে যে না তুমি চাল প্রডিউস করো, গরিব মানুষের জন্য প্রডিউস করে।
আমি যদি একবার বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝাই, বাংলাদেশে বলে না তুমি এগ্রিতে তোমার লোনের 5% এগ্রিকালচার সেক্টরে দেওয়াই লাগবে, তুমি এগ্রিকালচার সেক্টরে মাত্র 6% লোন দিবা, তুমি এসএমইতে লোন দিবা, এই কথাগুলো কেন বলে? এগুলো মানে কিন্তু গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতেছে তুমি কি প্রডিউস করবা ওইটার উপর কিন্তু সে ইন্টারফেয়ার করতেছে। কেন করতেছে? গরিব মানুষ যাতে না খায় মরে। আজকে চালের দাম যদি অনেক বেশি হয়ে যায়, রিচ পিপলের সমস্যা হবে না, বাট গরিব মানুষের সমস্যা হবে। ঠিক আছে, এই কারণে গভর্নমেন্ট কি করতেছে, তার পলিসিতে কিন্তু সে ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি কি প্রডিউস করবা, এই ডিসিশনটা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে। ফর হোম টু প্রডিউস এটা কিন্তু অনেক সময় গভর্নমেন্ট দিয়ে থাকে। ঠিক আছে, সো এই অ্যান্সারটা দেয় আমার ফ্রি ইকোনমিতে দেওয়ার কথা না গভর্নমেন্ট, বাট আমাদের বাংলাদেশ ইকোনমি কিন্তু ফ্রি না, এটা মিক্স ইকোনমি। বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে ডিসিশন মেকিং। 4 নাম্বার কোশ্চেন, হাউ ইফিশিয়েন্টলি আর দ্য রিসোর্স বি ইউটিলাইজ? তুমি কিভাবে এই রিসোর্সটা ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারবে? আমি রিসোর্স ইউটিলাইজ করতে পারবো আমি যদি এই কার্ভে থাকি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, কিন্তু আমরা এতক্ষণ কিন্তু প্রোডাকশন পিপিসি কার্ভ পড়তেছি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পড়তেছি। আমি পিপিসি শব্দটা কেন উচ্চারণ করি নাই, আপনাকে এত কিছু বোঝার দরকার নেই। আপনি কোশ্চেনে অ্যান্সার শিখতেছেন, কোশ্চেনে অ্যান্সার শিখেন। কোন গ্রাফ অ্যানালাইসিস করতেছি, কিভাবে গ্রাফ ড্র করা হয়েছে, ওইটা পরে বুঝলেও হবে, আমরা একটু পরেই বুঝবো। তো যে পয়েন্টে ছিলাম আমরা, হাউ ইফিশিয়েন্টলি আর দ্য রিসোর্স বি ইউটিলাইজ, তুমি রিসোর্সগুলো, তোমার যে ল্যান্ড 4টা রিসোর্সের কথা বলছিলাম, এই রিসোর্সগুলো তুমি ফুল ইউটিলাইজ করতে পারতেছো কিনা, এই অ্যান্সারটা আমরা ইকোনমিক্স স্টাডি করে পাই। আমি যদি ধরেন আমার পসিবিলিটি আছে একটু প্রডিউস করা ক্যাপিটাল গুড, আবার কনজিউমার গুড একটু প্রডিউস করার ক্যাপাসিটি আছে, এবং আমি এই পয়েন্টও থাকতে পারি, এই পয়েন্টও থাকতে পারি, এই পয়েন্টও থাকতে পারি। সো আমি 1 নাম্বার পয়েন্ট পাইলাম, 2 নাম্বার পয়েন্ট পাইলাম, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, যে কোনো পয়েন্টে থাকতে পারি। আমি যদি এই গ্রাফের ভিতরে যে কোনো পয়েন্টে থাকি, আমি তার মানে হলো আমার যে 4টা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর আছে, আমি ফুল ইউজ করতেছি। ঠিক আছে, আমি যদি নিচে বিলং করি, তার মানে আমি কিন্তু ফুল ইউজ করতেছি না, আমার ক্যাপাসিটি আছে বেশি প্রডিউস করার, আমি ইউটিলাইজ করতেছি না। যেমন বাংলাদেশ, কোনো দেশে আসলে ফুল ইউজ করতে পারে না, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে। সো আনএমপ্লয়মেন্ট থাকার ফলে কি হচ্ছে, আমি কিন্তু সব এমপ্লয়ীদেরকে ইউজ করতে পারতেছি না। কিন্তু আমি যদি ইফিশিয়েন্ট হইতাম ইকোনমিক্যালি, আমার গভর্নমেন্ট যদি সেই লেভেলের ইফিশিয়েন্ট হইতো, আমার কিন্তু কোনো কিছু আনইউজড থাকতো না। আনইউজ থাকার ফলে কিন্তু আমার লস হচ্ছে, আমার ক্যাপাসিটি আছে বেশি প্রডিউস করার, বাট আমি কিন্তু প্রডিউস করতে পারতেছি না। সো আমি এই অ্যান্সারটা কে দিচ্ছে, আমার ইকোনমিক্স দিচ্ছে যে হ্যাঁ, আমি যদি এই গ্রাফের ভিতরে থাকি তাহলে আমি ইফিশিয়েন্ট হব, আমি পুরাটা রিসোর্স ইউটিলাইজ করব। লাস্টে হলো, ইজ দ্য ইকোনমি গ্রোয়িং? ইকোনমি কি গ্রো করে? অ্যান্সার হলো ইয়েস, গ্রো করে। কিভাবে গ্রো করে? আমি হয়তো ইনিশিয়ালি এই গ্রাফে ছিলাম, আমি নিচের গ্রাফে ছিলাম, কিন্তু আমার টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, আমার এই 4টা যে কম্পোনেন্ট, আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, ঠিক আছে, এগুলো আমার কিন্তু আমি গ্রো করতে পারি, রাইট? সো দিন দিন গ্রো করলে কি হয়, আমার ক্যাপাসিটি বাড়ে, ক্যাপাসিটি বাড়লে কিন্তু ইকোনমি গ্রো করে। সো ইকোনমি গ্রো করলে ইয়েস, এটার অ্যান্সার হলো ইয়েস, ইকোনমি গ্রো করে। ঠিক আছে, একটা গ্রাফিকে বোঝাবেন আমার ইকোনমি, আমার 2022 সালে আমার এই ইকোনমি এই পর্যায়ে ছিল, আমার প্রোডাকশন ক্যাপাসিটি এই পর্যায়ে ছিল। 2026 সালে এসে আমার কিন্তু ক্যাপাসিটি বেড়ে গেছে, আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আপওয়ার্ড শিফট হয়েছে, আমার ক্যাপাসিটি বাড়ছে। আমি এই পয়েন্টে ছিলাম, আপনি তো এই পয়েন্টে ছিলাম, আমি বি পয়েন্টে চলে গেছি। ঠিক আছে, সো আউটওয়ার্ড শিফট ইন দ্য প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আউটওয়ার্ড শিফট করছে, আমার এই আউটওয়ার্ড শিফট করছে মানে উপরে চলে গেছে। কেন গেছে? আমার ইকোনমি গ্রো করতেছে তাই গেছে আমার। ঠিক আছে, প্রোডাকশন কম্পোনেন্টগুলো আমার ক্যাপাসিটি বাড়ছে, এই কারণে গেছে। সো এই 5টা অ্যান্সার আমার ইকোনমিক্স দিয়ে থাকে, আমরা খুব সুন্দরভাবে শিখছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, খুব সহজ একটা পড়ায় চলে যাচ্ছি, পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স। সো খুব খুব সিম্পল একটা পড়া, থিওরিটিক্যাল পড়া, কথাবার্তা। পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স, পজিটিভ ইকোনমিক্স বলতেছে আমি ফোকাস করতেছি ফ্যাক্টের উপরে, ফোকাস অন ফ্যাক্ট অ্যান্ড কজেস অ্যান্ড ইফেক্ট অফ রিলেশনশিপে আমি ফোকাস করতেছি, যে আমি এখানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে, অ্যাকচুয়াল জিনিসটা বলতেছি। ঠিক আছে, ডেসক্রাইব দ্য হাউ দ্য ইকোনমি ওয়ার্ক উইদাউট এনি ওপিনিয়ন জাজমেন্ট ছাড়া, আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলতেছি। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবেন। ইনক্রিজ ইন ট্যাক্স, আমি যদি ট্যাক্স ইনক্রিজ করি, ঠিক আছে, রিডিউস কনজিউমার স্পেন্ডিং, আমি যদি ট্যাক্স বাড়াই দিলে কনজিউমার স্পেন্ডিং কমবে। আমি আরেকটু এক্সাম্পল দিই, আমার ধরেন 100 টাকা ইনকাম, আমি এখন কি করতেছি, 10% ট্যাক্স দিচ্ছি, তার মানে আমি 90 টাকা আমি কনজিউম করতেছি, রাইট? কনজিউম করতেছি। আমার ট্যাক্স রেট যদি 20% হয়ে যায়, তাহলে তখন আমি কনজিউম করতে পারবো কত? 80 টাকা। তো আমার কনজাম্পশন ডাইরেক্টলি কমে যাবে, এখানে কোনো আমি অ্যাজাম্পশন করতেছি না, এক্স্যাক্টলি কমে যাচ্ছে, এক্স্যাক্টলি 10 টাকা কমে যাচ্ছে। সো আমি ইনক্রিজ ইন ট্যাক্স রিডিউস দ্য কনজিউমার স্পেন্ডিং, এটা অন ফ্যাক্ট, এটা কিন্তু কোনো ওপিনিয়ন না,
এটা ওপিনিয়ন না, আমি ক্রস করে দিলাম। এখানে আমি ওপিনিয়ন ইউজ করতেছি না, জাজমেন্ট ইউজ করতেছি না, আমি অ্যাকচুয়ালি ফ্যাক্ট। আমার ট্যাক্স যদি 10% থেকে 20% চলে যায়, আমার এক্স্যাক্টলি সেম রেটে আমার কনজাম্পশন কমে যাবে। কনফিউশন? তাহলে নরমেটিভ ইকোনমিক্স কোনটা? নরমেটিভ ইকোনমিক্স আমি এখানে যে দুইটা ক্রস দিছিলাম ওইটা নিয়ে আলোচনা করে, যেমন ইনভলভ ভ্যালু, জাজমেন্ট এবং ওপিনিয়ন নিয়ে আলোচনা করে। আমি ঠিক চিহ্ন দিলাম অ্যাবাউট হোয়াট শুড হ্যাপেন ইন দ্য ইকোনমি। সো আপনি বলবেন এখনো বুঝি নাই, আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। গভর্নমেন্ট শুড লোয়ার ট্যাক্স টু বুস্ট স্পেন্ডিং। তো আমি এখানে শুড শব্দটা ইউজ করছি, যে গভর্নমেন্টের কি করার প্রয়োজন, আমার ট্যাক্স রেট কমানোর প্রয়োজন, ট্যাক্স রেট রিডিউস করার প্রয়োজন। সো আমি ফিল করতেছি, এটা হলো ফিলিংস, আমি ফিল করতেছি কমানোর প্রয়োজন। সো আমি জাজমেন্ট দিচ্ছি, ওপিনিয়ন দিচ্ছি, আসলে গভর্নমেন্ট কিন্তু কমায় নাই। সো এটা হলো আমার কি, নরমেটিভ ইকোনমিক্স। আমরা আরেকটু ডিটেলে পড়বো, এখানেই শেষ না। আপনি যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমরা সামনে আরো 3টা স্লাইড এটা নিয়ে পড়বো, সো রিড হওয়ার কোনো কারণ নেই। সো পজিটিভ ইকোনমিক্স কি বলতেছে? পজিটিভ ইকোনমিক্স বলতেছে ইকোনমিক ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করে থাকে। আর নরমেটিভ ইকোনমিক্স হলো ইকোনমিক শুড বি নিয়ে কথা বলে, যে এটা হওয়া উচিত। জাজমেন্ট নিয়ে কথা বলে, ওপিনিয়ন দেয়। এটা নেচার হলো ফ্যাক্ট বেস, এটা হলো আমার ওপিনিয়ন বেস। আমার এটা হলো ফোকাস করে কজ এন্ড ইফেক্টকে ফোকাস করে, আমি ট্যাক্স বাড়াইলে আমার এক্স্যাক্টলি কনজাম্পশন কমে যাচ্ছে। আর এটা হলো সোশ্যাল এবং পার্সোনাল গোল নিয়ে কথা বলে, যে আমার সোসাইটির বেটারমেন্ট আমরা নিয়ে কথা বলে থাকি। এক্সাম্পল হলো ইনক্রিজ ইন ট্যাক্স, আমি অলরেডি বলছি, সো আমি এটাতে আর গেলাম না। সো এই হলো আমার পজিটিভ এবং নরমেটিভ ইকোনমি ডিফারেন্স, এটা পরীক্ষা আসতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং দ্য পজিটিভ এবং নরমেটিভ স্টেটমেন্ট। আমরা যে এক্সাম্পলটা দিছিলাম না, এক্সাম্পলটা হলো স্টেটমেন্ট, ঠিক আছে? সো আমার পজিটিভ স্টেটমেন্ট কি? আনএমপ্লয়মেন্ট রেট ইজ 5%, এক্সাক্ট। এখানে কোনো এক্স্যাক্টলি, আসলে আমি স্টাডি করে দেখছি, আমি সার্ভে করে দেখছি যে আমার আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে 5%। এখানে আমি ওপিনিয়ন দিচ্ছি না, এখানে কোনো আমি কি করতেছি না, আমি অ্যাজাম্পশন করতেছি না, এক্স্যাক্টলি আনএমপ্লয়মেন্ট রেট 5%, এটা হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। ডিমান্ড ফর স্মার্টফোন রোজ 10% লাস্ট ইয়ার, সো আমি এক্স্যাক্টলি 10% বাড়ছে, এটা হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ কোরিলেশন বিটুইন দ্য গভর্নমেন্ট এডুকেশন স্পেন্ডিং এবং লিটারেসি রেট, এটা এক্স্যাক্টলি হয় পজিটিভ। এখানে কিন্তু আমি অ্যাজাম্পশন করে বলতেছি না, গভর্নমেন্ট যদি স্পেন্ডিং বাড়ায় তাহলে কি হবে, আমার লিটারেসি রেট বাড়বে। সো এটাই এক্সাক্ট জিনিস, এটা হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। তাহলে নরমেটিভ কোনটা? নরমেটিভ হবে অ্যাজাম্পশনগুলো, যে কি হায়ার ইনকাম আর্নার শুড বি ট্যাক্সড মোর। আমি ওপিনিয়ন দিচ্ছি যে যারা বেশি ইনকাম করে তাদের বেশি ট্যাক্স দেওয়া দরকার, আপনিও অবশ্যই এগ্রি করবেন। সো এটা আমার নরমেটিভ স্টেটমেন্ট। স্মোকিং আউট টু বি ব্যান্ড ইন পাবলিক প্লেস, সো এটা হলো আমার ওপিনিয়ন দিচ্ছি আমি, ফর বেটারমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অথবা সোসাইটির। মিনিমাম ওয়েজ শুড এনশিওর লিভিং ওয়েজ, ঠিক আছে? সো এটা হলো আমার নরমেটিভ স্টেটমেন্ট। সো পড়াটা খুব সহজ ছিল, আশা করি আপনি বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। ডিফারেন্সটা আমি আর গেলাম না, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। স্কারসিটি ব্রিং ইন প্রবলেম অফ চুজ, এক্সপ্লেন মানে কি, এক্সপ্লেন করতে বলছে। খুব সুন্দর একটা পড়া। স্কারসিটি ব্রিং ইন প্রবলেম অফ চুজ, স্কারসিটি মানে কি? আমি একটা শব্দ উচ্চারণ করলাম, স্কারসিটি মানে হলো শর্টেজ, রাইট? তো শর্টেজ যখন হয়, ঠিক আছে, তখন আমাকে কি করতে হয়, আমার প্রবলেম অফ চুজ মানে আমাকে চুজ করতে হয়, রাইট? আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা দিয়ে আমি আইসক্রিম খেতে পারি, অথবা আমি কি খেতে পারি, আমি 100 টাকা দিয়ে আমি কোনো একটা পার্কের রাইডে চলতে পারি, আমি পার্কে গেছি, কোনো একটা রাইড চড়তে পারি। সো স্কারসিটি কি? স্কারসিটি হলো আমার কাছে যদি 200 টাকা থাকতো তাহলে আমি আইসক্রিমও কনজিউম করতাম, আমি ওই রাইডেও চলতাম, যেহেতু আমার স্কারসিটিটা কি, যে আমার কাছে শুধু 100 টাকা আছে। চুজ করতে হচ্ছে কেন? কারণ আমার কাছে যেহেতু 100 টাকা আছে, আমার যে কোনো একটা অপশন নেওয়া লাগে। আমার অপশন 1 হলো আমার আইসক্রিম, অপশন 2 হলো আমি রাইডে চলবো, কোনো একটা রাইডে চড়বো পার্কের। এবার আমরা চলে যাই পড়ায়, দেখি বইয়ের ভাষায় কি বলছে। স্কারসিটি শর্টেজের ডেফিনেশন কি? লিমিটেড রিসোর্স ভার্সাস আনলিমিটেড ওয়ান্ট এবং নিড। সো কনসিকুয়েন্স কি? আমাকে প্রায়োরিটাইজ করা লাগে আমি কোনটা কনজিউম করব। রেজাল্ট কি? আমাকে চুজ করার দরকার হয় যে আমি কোনটা কনজিউম করব অথবা কোনটা প্রডিউস করবো। এটা হতে পারে আমি কনজিউম করবো, হতে পারে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, প্রডিউস করবো হতে পারে কোনো ব্যবসায়ীর পার্সপেক্টিভে, যে আমার এত টাকা ক্যাপিটাল আছে, ওই ক্যাপিটাল দিয়ে আমি কতটুকু প্রডিউস করব, কোন প্রোডাক্ট প্রডিউস করব। আমি দুইটা প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না, যে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে হবে। রিলিভেন্স অফ অপরচুনিটি কস্ট ইন ইকোনমিক্স, আমার অপরচুনিটি কস্ট মানে কি? আমার একটু প্রবলেম হচ্ছে, এটা কি শুধু আমারই প্রবলেম হচ্ছে? আর সবাই একটু কমেন্টস করে জানান, বাইরের সাউন্ডের প্রবলেম হচ্ছে, এটা মানে আপনারই প্রবলেম হচ্ছে, কারণ আপনার এখানে ইকো হচ্ছে। সবার প্রবলেম হলে তো সবাই কমেন্টস করতো। সো না স্যার, আমাদের প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই আপনার এখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম, সো কাইন্ডলি একটু
আপনার রাউটারটা অন করে অফ করবেন। আমি যদি আমার ইন্টারনেটের সমস্যা হয় আমি ওই ইন্টারনেটের লোকরে ফোন দিই, ভাই কি করবো, বলছে রাউটারটা অন করে অফ করেন তাহলে চালু হয়ে যাবে। সো যতবারই ফোন দিই ততবারই এক কথা বলে, এখন আর ফোন দিই না, নিজেই অন করে অফ করি। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আমরা ইকোনমিক্সের অপরচুনিটি কস্ট, ইকোনমিক্সের এই অপরচুনিটি কস্ট শব্দটার মানে কি? আমি যে বলছি যে চুজটা হলো অপরচুনিটি কস্ট। আমি একটা কিনলে আরেকটা স্যাক্রিফাইস করা লাগে। একটু আগে যেটা বলছিলাম, আমি যদি আইসক্রিম কনজিউম করি তাহলে আমি রাইডে চড়া আমাকে কি করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। এই যে আমি একটা ছাড় দিচ্ছি, আমার কাছে 100 টাকা আছে, সো আমি যে কোনো একটা কনজিউম করতে পারবো। সো আমি যদি আইসক্রিম কনজিউম করি তাহলে আমি রাইডে চড়াটা ছাড় দেওয়া লাগতেছে। এই ছাড় দেওয়াটা হলো আমার অপরচুনিটি কস্ট। সো এখন আপনার কোশ্চেন রাখতে পারে, তাহলে আমি কোনটা চুজ করব? আমি কোনটা চুজ করব? আইসক্রিম কনজাম্পশনটা চুজ করব না রাইডে চড়াটা চুজ করব? যেটা বেটার হবে আমার জন্য, আমি যেটা থেকে আমি বেশি আমি ইউটিলিটি পাবো, ব্যবসায়ীর পার্সপেক্টিভে যেটা থেকে সে প্রফিট বেশি করতে পারবে, ওই প্রোডাক্ট সে প্রডিউস করবে। ক্লিয়ার? দেখেন আমার কথাটা এখানে বলছে, অপরচুনিটি কস্ট রেফার্স টু দ্য ভ্যালু অফ বেস্ট অল্টারনেটিভ ফরগন হোয়েন এ চুজ ইজ মেড। আমি যখন চুজ করতেছি তখন যেটা আমি ফরগন করতেছি, যেটা ছাড় দিচ্ছি, ওইটা হলো অপরচুনিটি কস্ট। ইট রিপ্রেজেন্ট দ্য ট্রেড অফ ইনভলভ ইন ডিসিশন মেকিং। আমি ট্রেড অফ করতেছি, একটা কনজিউম করতেছি আর একটা বাদ দিই। এটা কেন ইম্পর্টেন্ট? ইফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমি যদি অপরচুনিটি কস্ট যদি অ্যানালাইসিস না করি তাহলে আমি আমার রিসোর্সটা এফিশিয়েন্টলি অ্যালোকেট হবে না। ঠিক আছে? আর একটু যদি ডিটেলে বলি, আমার কাছে 100 টাকা আছে, আমি দুইটা জিনিস প্রডিউস করতে পারি। আমি হয়তো আমি আমি হয়তো প্রডিউস করতে পারি, আমি কি প্রডিউস করব? আমি হয়তো আমার কাছে 100 টাকা আছে, আমি ব্যবসার কথা চিন্তা করি, আমি রিয়েল এস্টেটে ব্যবসা করতে পারি, অথবা আমি কনজিউমারে ব্যবসা করতে পারি। ঠিক আছে? আটা ময়দা তৈরি করতে পারি। তো আমি রিয়েল এস্টেটে ব্যবসা করবো না কনজিউমারে ব্যবসা করবো, ডিপেন্ড করবে কিসের উপরে? যেটাতে প্রফিট বেশি হবে। ঠিক আছে? প্রফিট বেশি হবে। তো আমি রিসোর্স অ্যালোকেশনটা আমার ইফিশিয়েন্ট করার জন্য আমি কি করব? এই ডিসিশনটা নিয়ে থাকবো। ইনফর্ম ডিসিশন মেকিং, আমি জানি আমার প্রফিট বেশি হবে, সো আমি আমি আসলে ওইটাতেই যাব। রিয়েল এস্টেটের প্রফিট বেশি, আমি ওইটাতেই যাব। সো আমি আন্দাজের উপরে আমি ব্যবসা করব না, আমি অ্যানালাইসিস করে ব্যবসা করব যে কোনটাতে আমি বেশি সুবিধা পাচ্ছি, ম্যাক্সিমাম ইকোনমিক এফিসিয়েন্সি আমি পাচ্ছি, এই কারণে আমি অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করব। ইকোনমিক মডেল এবং ইটস ফিচার। মডেল শব্দটার মানে কি? ইকোনমিক মডেল মানে কি? আমরা অনেক মডেল দ্বারা করাই না ইকোনমিক্সে? কি মডেল দ্বারা করাই? ধরেন আমি এটা সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভ, এখানে ব্রেক ইভেন পয়েন্ট, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? সো এই প্রাইসে আমি এই কোয়ান্টিটি সেল করতে রাজি আছি মার্কেট প্রাইসে। সো এটা কিন্তু একটা মডেল, এটা একটা মডেল। ঠিক আছে? সো তাহলে বইয়ের ভাষায় দেখি কি বলছে, যে আমি কি করতেছি, সিম্পলিফাই দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিক ফিনোমিনন। আমি ইকোনমিক ফিনোমিনগুলোকে যখন আমি সিম্পলিফাই করতেছি, ওইটা হলো আমার মডেল। আমি কি করতেছি, লিঙ্ক ম্যাপ, আমি ম্যাপকে লিঙ্ক করতেছি। আমি প্রাইস, মার্কেটের প্রাইস কেমন হবে আমি জানি না। ঠিক আছে? সো মার্কেটের প্রাইস কত হবে এটা আমি জানি না, বাট আমি মার্কেটের প্রাইসটাকে বের করার জন্য আমি ডিমান্ড সাপ্লাই ড্র করে আমি প্রাইসটা, ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের করার চেষ্টা করব। এতে কি হচ্ছে, আমার এটা কমপ্লেক্স একটা ইস্যু ছিল ইকোনমিক্সে। এই কমপ্লেক্স ইস্যুটাকে কিন্তু আমি গ্রাফের মাধ্যমে আমি সিম্পলিফাইড ওয়েতে প্রেজেন্ট করতেছি। এটা হলো আমার ইকোনমিক মডেল। ফিচারগুলো কি কি? সিম্পলিফিকেশন, আমি অবশ্যই সিম্পলিফাই করা লাগবে, তাহলে তো ওই মডেলের কোনো কাজ করবে না। আমি কমপ্লেক্স ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে আমি সিম্পলিফাইড ওয়েতে আমি প্রেজেন্ট করার চেষ্টা করতেছি মডেলের মাধ্যমে, ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে। আমি রিপ্রেজেন্টেশন, আমার গ্রাফের মাধ্যমে আমি এটা রিপ্রেজেন্টেশন করব, ইকুয়েশনের মাধ্যমে করব, ডায়াগ্রামের মাধ্যমে করব। প্রিডিকশন, আমি আসলে এটা কিন্তু প্রিডিক্ট করতেছি যে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস এত হইতে পারে, এটা কিন্তু অ্যাকচুয়াল না। আর আমি আবার বলতেছি কি, আমার যদি প্রাইস বাড়ে, প্রাইস বাড়লে আমি এখানে আরেকটা গ্রাফ আঁকলাম, আমার কি, আমার ডিমান্ড কার্ভ। আমি বলছি যে প্রাইস আমার, সো এটা হলো ডিমান্ড কার্ভ। আমার এই প্রাইস হলো, যদি 100 টাকা প্রাইস হয়, আমি এই পরিমাণ ডিমান্ড করতেছি। আমার যদি প্রাইস বেড়ে যায়, আমার ডিমান্ড কমতেছে, প্রাইস জিরোতে চলে আসতেছে কোয়ান্টিটি। সো আমার প্রাইস যদি 200 টাকায় চলে যায়, আমার ডিমান্ড কমে যাচ্ছে। সো আমি কি করতেছি, এই যে প্রাইসের সাথে ডিমান্ডের রিলেশনশিপটা, এটা কিন্তু আমি প্রিডিক্ট করতেছি যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। সো এই প্রিডিকশন থাকে আমার এই মডেলে, অ্যানালাইসিস থাকে, ইকোনমিক পলিসি অ্যানালাইসিস থাকে আমার এই মডেলে। লিমিটেশন আছে, অ্যাজাম্পশন করতেছি আমি প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, অনেক সময় নাও হইতে পারে। সো আরিফুল ইসলাম ভাই আমার স্লাইডে আঁকাকি করতেছেন, সো আমি রিকোয়েস্ট করবো ভাই আমার স্লাইডে আঁকাকি করেন না, খুব বাজে দেখায়। সো যে পয়েন্টে ছিলাম, আমরা মডেলের মাধ্যমে আমরা কি করি থাকি, আমি কঠিন কঠিন জিনিসগুলো গ্রাফের মাধ্যমে আমি খুব সিম্পল হইতে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? ইকোনমিক সিস্টেম ইটস টাইপস। আমার সিস্টেমটা কি, ইকোনমিক সিস্টেমটা কি? ইকোনমিক সিস্টেম আমি একটু বুঝাই, ডিটেলে বুঝাই।
ইকোনমিক সিস্টেম দেখেন বাংলাদেশে কি হয়েছে, আমি বলতেছি আমার আমার বাংলাদেশে অথবা ইউএসএতে কি হচ্ছে, আপনার ধরেন ব্যবসা বিজনেস, বিজনেস থেকে আপনার যে প্রফিট আসবে, প্রফিট কার? মালিকের, ওনারের প্রফিট। আপনার কোনো বাইন্ডিংস আছে কত টাকা প্রফিট করতে পারবেন? কোনো লিমিটেশন? লিমিটেশন নেই। আপনার যত ইচ্ছা ব্যবসা করবেন, যত ইচ্ছা ব্যবসা করবেন, তত আপনার প্রফিটটা কার হবে? মালিকের হবে। আমি যদি চায়নার দিকে তাকাই, চায়না হলো আমার সোশ্যালিজম কান্ট্রি, আমার কি হবে? বিজনেসে আপনি যত প্রফিট করবেন, আপনার প্রফিটটা কি হবে না? প্রফিটটা ওনারের হবে না, কান্ট্রি একটা পার্ট পাবে, কান্ট্রি একটা পার্ট পাবে। ঠিক আছে? সো আমার গভর্নমেন্ট যখন কন্ট্রোল করতেছে ওইটা একটা সিস্টেম, আমার ব্যবসা যার, টাকা তার, এটা একটা সিস্টেম। ঠিক আছে? সো এই দুইটা সিস্টেম কিন্তু আলাদা। তো ইকোনমিক সিস্টেম ওইগুলো নিয়ে আলোচনা করে যে আমার কি হবে, আমার যে ওয়ে দ্য কান্ট্রি অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ ইকোনমিক অ্যাক্টিভিটি, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিগুলা, আমার ব্যবসাগুলা আমি কিভাবে ম্যানেজ করব, ওই ওই ওয়েটাই হলো আমার ইকোনমিক সিস্টেম। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিস কিভাবে হবে, প্রোডাকশন কে করবে, ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কনজাম্পশন কে করবে। সো এই যে এই জিনিসগুলো আমি যে গভর্নমেন্ট সেট করে দেয়, সো গভর্নমেন্ট আমাকে ডিসাইড করবে এটাগুলো কি ফ্রি হবে। আমি খুব সহজ কথা বলি, এক নাম্বার হলো ফ্রি আর একটা নাম্বার হলো কন্ট্রোল। আমি কি এগুলো ফ্রি করে দিব, কে প্রডিউস করবে, কে কনজিউম করে, না আমি কন্ট্রোল করব। সো এটা হলো আমার ইকোনমিক সিস্টেম ডিসাইড করে। ঠিক আছে, একটু মনে রাখেন, তারপর আমরা ডিটেলে যাচ্ছি। টাইপস অফ ইকোনমিক্স কি? আমার ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম বলতেছে যে আমার কি, যে ওনারশিপ থাকবে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রাইভেট কোম্পানি থাকবে, ওনারশিপ থাকবে, অ্যাসেটের ওনারশিপ থাকবে, অ্যাসেটের ওনারশিপ থাকবে, এবং অ্যাসেটের যে রিটার্নটা মালিক পাবে। অথবা আমি বিজনেসের কথা বলতে পারি, বিজনেসের ওনারশিপ থাকবে, বিজনেসের রিটার্ন মালিক পাবে, প্রফিট মালিক পাবে। সো এটা হলো ক্যাপিটালিজম। সো এই কারণে কিন্তু আমরা ক্যাপিটালিজমের সমস্যাটা কি, যে বড়লোক সে অনেক বড়লোক হচ্ছে, যে রিচ পিপল সে রিচ হচ্ছে, কারণ তার অ্যাসেটের বেস তো বড়, তার অনেক অ্যাসেট আছে, সে 500 কোটি টাকার মালিক, ওই 500 কোটি টাকা আবার রিটার্ন জেনারেট করতেছে, আমার দিন দিন প্রচুর রিটার্ন জেনারেট করতেছে, যার কারণে তার ওয়েলথ আরো বাড়তেছে দিনে দিনে। গভর্নমেন্ট এখানে কোনো ইনফ্লুয়েন্স করে না। সো এটা হলো ক্যাপিটালিজমের মূল কথা। সোশ্যালিজম কি, সোশ্যালিস্ট সিস্টেম কি বলতেছে, যে ওনার হলো গভর্নমেন্ট কন্ট্রোল, আমার তোমার ব্যবসা আমার কন্ট্রোলে থাকবে, তুমি কত টাকা প্রাইস সেট করতে পারবা, তুমি কিভাবে ব্যবসা করবা, এটা আমি সেট করে দিব। ঠিক আছে? প্রোডাকশন এবং প্রাইসিং গভর্নমেন্ট বাই স্টেট। তো বাংলাদেশে কিন্তু হয়, আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেক সময় প্রাইস সেট করে দেয়, পেঁয়াজের দাম কত হবে, চালের দাম কত হবে, হ্যাঁ, এটা গভর্নমেন্ট সেট করে দেয়। আবার আমি ব্যবসায়ীকে আহ, যা ইচ্ছা তা প্রাইস চার্জ করতে পারে না, এই কারণে আমি কি করতেছি, ওপেন মার্কেটে আমি চাল ডাল বিক্রি করতেছি। তো ওপেন মার্কেটে যদি আমি চাল ডাল কম দামে বিক্রি করি, ব্যবসায়ী চাল ডালের ডিমান্ড কিন্তু কমে যাচ্ছে, এখানে কিন্তু আমি ইনফ্লুয়েন্স করতেছি, ইনডাইরেক্টলি আমি কি করতেছি, মার্কেটকে ইনফ্লুয়েন্স করতেছি। ঠিক আছে? সো কিউবা হলো এরকম কান্ট্রি গভর্নমেন্ট হোলি কন্ট্রোল করে, ফুল কন্ট্রোল গভর্নমেন্ট করে থাকে। সো আমার দেশে ফুল কন্ট্রোল করে না, আমরা মিক্স কান্ট্রি। সো আমরা হলাম ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলো হলো মিক্স কান্ট্রি, যে আমাদের ফুল কন্ট্রোল করে না, পার্শিয়ালি কন্ট্রোল করে। আমি একটা শব্দ লিখলাম, পার্শিয়ালি গভর্নমেন্ট প্রাইস কন্ট্রোল করে, বিজনেস কন্ট্রোল করে। ঠিক আছে? সো এটা হলো আমার মিক্স ইকোনমি। আর আমার কিউবা হলো আমার গভর্নমেন্ট ফুলি কন্ট্রোল করে কোন একটা প্রোডাক্টের প্রাইস কত হবে, কোন প্রোডাক্ট প্রডিউস করা হবে। সো এই ছিল আমার ইকোনমিক সিস্টেম। কার কনফিউশন? এবার আবার চলে যাচ্ছে ইকোনমিক মডেল। ইকোনমিক মডেল আর ইউজড টু টেস্ট ইকোনমিক থিওরি, এক্সপ্লেন নোশন উইথ দ্য এক্সাম্পল। তো ইকোনমিক থিওরি বলতেছে আমার থিওরি, আমি ইকোনমিক থিওরি বোঝাচ্ছি, হ্যাঁ, আগে থিওরি বোঝাচ্ছি। থিওরি বলতেছে যে আমার যদি প্রাইস বাড়ে, আমার প্রাইস যদি কোয়ান্টিটি 1, আমি প্রাইস যখন 100 টাকা ছিল, আমি Q1 কনজিউম করতাম বা মার্কেটে বাই সেল হইতো, প্রাইস যখন বেড়ে গেছে তখন আমার কোয়ান্টিটি মানে ডিমান্ড আমার কমে গেছে, জিরোতে চলে আসছে। সো আমার কি, আমার প্রাইস যখন 200 টাকা হয়ে গেছে, তখন আমি কোয়ান্টিটি ডিমান্ড 2 থেকে 1-এ নিয়ে আসছি, কমাই ফেলতেছি। এটা হলো থিওরি, যে প্রাইস বাড়লে আমার ডিমান্ড কমবে। ঠিক আছে? এই জিনিসটা যখন আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতেছি, ওইটা হলো মডেল। যখন আমি গ্রাফে প্রেজেন্ট করতেছি, ওইটা হলো মডেল। তো ইকোনমিক মডেল আর ইউজ টু টেস্ট ইকোনমিক থিওরি, আমি ইকোনমিক মডেলটা ইউজ করতেছি, আমি গ্রাফটা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, থিওরিকে প্রেজেন্ট করার জন্য, থিওরিকে প্রেজেন্ট করার জন্য। রাইট? দেখি তো বইয়ের ভাষায় কি বলছে। ইকোনমিক মডেল প্রোভাইড স্ট্রাকচার্ড মেথড, আমি গ্রাফে, আমি স্ট্রাকচারে একটা মেথড দিছি, আমি গ্রাফে প্রেজেন্ট করতেছি, টু অ্যানালাইজ এন্ড ভ্যালিডেট দ্য ইকোনমিক থিওরি। আমি ইকোনমিক থিওরিকে ভ্যালিডেট করার জন্য আমি কি করতেছি, আমি গ্রাফে প্রেজেন্ট করতেছি, আমার ইকোনমিক মডেলে আমি প্রেজেন্ট করতেছি। ক্লিয়ার? এক্সাম্পল হলো সাপ্লাই এবং ডিমান্ড থিওরি, আমি অলরেডি আপনাকে বুঝাই ফেলছি। সাপ্লাই ডিমান্ড থিওরিটা আমি কি করতেছি, গ্রাফে যখন প্রেজেন্ট করতেছি, ওইটা মডেল হয়ে যাচ্ছে, ওইটা মডেল হয়ে যাচ্ছে।
ইকোনমিক রিসোর্স ফর প্রোডাকশন এবং বিজনেস। আমার রিসোর্স হলো আমার চারটা, আমি বলে ফেলছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনার। বাট আমার ভিতরে যাওয়া লাগবে। আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনারের ভিতরে ইন্টারপ্রিটেশন আমাদের ভুল আছে, বুঝাই ভুল আছে। আমরা ল্যান্ড বলতে মনে করি শুধু জমি, ঠিক আছে? জমি না, ল্যান্ড মানে শুধু জমি না। ন্যাচারাল রিসোর্স লাইক ওয়াটার আমার ল্যান্ডের ভিতরে পড়ে, মিনারেল আমার ল্যান্ডের ভিতরে পড়ে, ফরেস্ট আমার ল্যান্ডের ভিতরে পড়ে, ল্যান্ড ইটসেলফ এটাও আমার ল্যান্ড, জমিটা ইটসেলফ এটাও আমার ল্যান্ডের ভিতরে পড়ে। ইউটিলাইজ কিভাবে করি? ফুড প্রোডাকশনের ক্ষেত্রে আমি ল্যান্ড ইউজ করে থাকি, কনস্ট্রাকশনের জন্য ল্যান্ড ইউজ করে থাকি, আমি ম্যানুফ্যাকচারিং এর জন্য ল্যান্ড ইউজ করে থাকি। স্কয়ার ফার্মার কথা ধরেন, স্কয়ার ফার্মার কি করে? ওষুধ তৈরি করে, রাইট? ওষুধ তৈরি করে। বাট ওষুধ ওষুধ তৈরি করতে কি আমার কি করতেছে? সে তার একটা প্ল্যান্ট লাগে না, একটা মেশিনারিজ লাগে না? মেশিনারিজ গুলো তো কোথায় বসাবে? অবশ্যই জমিতে বসানো লাগবে। সো আমার এই কারণে আমি কি করতেছি, আমি যে মেশিনারিজ, আমি যে কনস্ট্রাকশনটা করতেছি, আমি যে ম্যানুফ্যাকচার করতেছি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা যে স্থাপন করতেছি, ওইখানে কিন্তু ল্যান্ডের একটা ইউজ আছে। সো আমি ল্যান্ড ইউজ করি শুধু যে কৃষি জমিতে তা না, আমার কিন্তু অন্য কোনো কিছু প্রডিউস করতেও আমি ল্যান্ডটা ইউজ করে থাকি। কেন ইউজ করে থাকি? আমার ইন্ডাস্ট্রিতে তো কোথাও না কোথাও আছে। আর স্কয়ার ফার্মার হেড অফিস হলো আমার কি, ধরেন ঢাকার ভিতরে। সো আমার এটা তো ল্যান্ডের উপরে, তাই না? হেড অফিস, আমরা অফিসাররা বসতেছে কোথায়? ল্যান্ডের উপরে বসতেছে। সো ল্যান্ড যে আমার শুধু কৃষি কাজে উৎপন্ন হয় তা না, আমার কিন্তু অন্য কোনো প্রডিউস করতে, অফিস রান করতে আমার ল্যান্ডের ইউজ হয়। এবার আসি লেবার। লেবার বলতে আমরা মনে করি যে শুধু যারা ওয়েজ পায়, যারা ডে লেবার, আমরা ডে লেবার মনে করি, যারা পরিশ্রম করে ফিজিক্যালি। না, ওইটা না। যে সিএ ফার্ম থেকে সিএ পাস করছে, সিএ পাস করে এসে কোম্পানিতে জব করতেছে, তাকে তার যে পরিশ্রমটা, তার যে স্যালারিটা, ওইটাও লেবারের ভিতরে পড়বে। তো হিউম্যান ইফোর্ট ইন প্রোডাকশন অ্যাক্রস দ্য ভেরিয়াস প্রফেশন, এটা আমার ম্যানুয়াল লেবার হতে পারে, ওয়ার্কারও লেবারের ভিতরে পড়বে। আবার সিএ পাস করে যারা কাজ করতেছে ওরাও লেবারের ভিতরে পড়বে। তাহলে ক্যাপিটাল মনে করতে আমি ক্যাপিটাল মানে টাকাই মনে করতেছি না। ক্যাপিটাল মানে শুধু টাকা না, আমি এটা টুলস, মেশিনারিজ, বিল্ডিং, টেকনোলজিও আমার ক্যাপিটাল, কারণ এগুলো পারচেস করতে আমার টাকা লাগতেছে, ঠিক আছে? লাস্টে হচ্ছে অন্টারপ্রেনিওর। অন্টারপ্রেনিওর আমি আমি মনে করতেছি অন্টারপ্রেনিওর তো লেবারে চলে যাচ্ছে, লেবারে চলে যাচ্ছে না। অন্টারপ্রেনিওর লেবারে চলে যাচ্ছে না। লেবার হলো শুধু এমপ্লয়েড পারসন, মালিক না, নট ওনার, নট ওনার। এখানে লেবাররা ওনারে আসতেছে না, আমার অন্টারপ্রেনিওররা ওনারে আসতেছে। অন্টারপ্রেনিওর মানে ওনার অফ দ্য কোম্পানি। সো এখানে কি থাকে? স্কিল থাকে, তার স্কিলটা সে অ্যাপ্লাই করে থাকে, রিস্ক টেকিং এবিলিটি থাকে, ঠিক আছে? ওইটা আমার কম্পোনেন্ট প্রোডাকশনের। ধরেন আমার সব আছে, আমার সব আছে, ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, বাট আমার কেউ ব্যবসা করে না একটা কান্ট্রিতে। কেউ ইনিশিয়েটিভ নেয় না, ব্যবসা করার রিস্ক নেয় না। রিস্ক না নিলে তো কোনো কিছু প্রডিউস হবে না, রাইট? তো এই কারণে আমি এটা সেপারেটলি ডিভাইড করতেছি যে আমার অন্টারপ্রেনারও কিন্তু সেপারেট একটা পার্ট, ঠিক আছে? অর্গানাইজ বিজনেস, মেক ডিসিশন, বিয়ার রিস্ক। সো আমরা সহজ পড়াটা খুব সহজ করে শিখলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, ফ্যাক্টর অফ প্রোডাকশন, হিউম্যান রিসোর্স এবং অন্টারপ্রেনিওর। আমার ডিটেলে আলোচনা করছি, আমি এটাতে গেলাম না, এটা আমরা অলরেডি পড়ে আসছি। এবার আবার গ্রাফে চলে যাচ্ছে, আবার কঠিন পড়ায় চলে যাচ্ছে। আমি সরি যে আমাদের গ্রাফগুলো অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি আপনি বুঝতেছেন। সো আমরা রেডি, গ্রাফ পড়ার জন্য রেডি? একটু সবাই কমেন্টস করে জানাবেন আমরা গ্রাফ পড়ার জন্য রেডি। সবাই একটু কমেন্টস করবেন, আমরা কি গ্রাফ পড়ার জন্য রেডি? জি, জি আরেকজন হাসান ভাই বলছেন রেডি, সো আমরা রেডি। সো বলছেন কিন্তু রেডি, সো আপনার কমিটমেন্ট রাখতে হবে। সো আমরা ধৈর্য ধরে গ্রাফটা পড়বো। সো আমরা চলে যাচ্ছি আবার গ্রাফে। আমাকে কি বলছে? ড্র অ্যান্ড এক্সপ্লেন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমাকে পিপিসি কার্ভ বলছে রেডি করতে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ফর এ ইকোনমি দ্যাট প্রডিউস মিল্ক এবং কুকি। সে দুইটা প্রোডাক্ট প্রডিউস করে, মিল্ক প্রডিউস করে এবং কুকি প্রডিউস করে। হোয়াট হ্যাপেন ইন টু দ্য ফ্রন্টিয়ার ইফ ডিজিজ কিল হাফ অফ দ্য ইকোনমিক কাউ। আমার যদি গরু যদি অর্ধেক মারা যায় তাহলে কি হবে? এটা 2 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন, ঠিক আছে? তো প্রথম কন্ডিশনে আসি আমি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা হলো যে রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম কম্বিনেশন অফ গুডস অ্যান্ড ইকোনমি ক্যান প্রডিউস উইথ গিভেন রিসোর্স এবং টেকনোলজি। সো আমার রিসোর্স এবং টেকনোলজি কি? আমার যে রিসোর্স এবং টেকনোলজি আছে, এক কথা হলো প্রোডাকশনের যে কম্পোনেন্টগুলো আছে, 4টা কম্পোনেন্টের কথা আমরা পড়ছি। এই কম্পোনেন্টগুলো দিয়ে আমি কি প্রডিউস করতে পারি, ওইটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ম্যাক্সিমাম কম্বিনেশন, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম কি প্রডিউস করতে পারি, ওইটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সো আমরা গ্রাফে বলছিলাম যে অনেকগুলো প্রোডাক্ট, আরেকটা কান্ট্রিতে 1000 প্রোডাক্ট থাকতে পারি। সব প্রোডাক্ট আমি গ্রাফে আনতে পারবো না, যে কোনো 2টা প্রোডাক্ট আনবো। 2টা প্রোডাক্ট কি? একটা হলো কুকি আর একটা হলো মিল্ক। সো আমার যে রিসোর্সগুলো আছে, আমি সবগুলো রিসোর্স দিয়ে যদি কুকি প্রডিউস করি তাহলে 2000 ইউনিট প্রডিউস করতে পারবো। সবগুলো রিসোর্স দিয়ে যদি আমি কি করি, মিল্ক প্রডিউস করি, তাহলে 1000 মিল্ক প্রডিউস করতে পারবো।
আমি যদি এই পয়েন্টে বিলং করি যে আমি কুকিও প্রডিউস করব, মিল্কও প্রডিউস করব, তাহলে আমি এই পয়েন্টে যদি বিলং করি তাহলে আমি 1000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো, আর হলো 500 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারবো। 500 না তো, 500 একটু বেশি, 550 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারবো। ঠিক আছে? সো এটাকে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলতেছি। আমি এই কার্ভের যে কোনো পয়েন্টে থাকতে পারবো, এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। 1 নাম্বার অ্যান্সার। 2 নাম্বার অ্যান্সার বলতেছে অর্ধেক গরু যদি মারা যায়, ঠিক আছে, তাহলে গরু মারা গেলে আমি মিল্ক পাবো না, মিল্ক, ঠিক আছে, মিল্ক কমে যাবে। সো মিল্ক কমে গেলে আমি আমার যে রিসোর্স, আমি যে 4টা উপাদানের কথা বলছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, সো আমি এখানে আমি চিন্তা করতেছি যে গরু যদি আমার রিসোর্স হয়, সো গরু যদি অর্ধেক মারা যায় তাহলে আমার কি হবে, আমার ক্যাপাসিটি কমে যাবে, আমার ক্যাপাসিটি কমে যাবে, আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ডাউনওয়ার্ড শিফট করবে, ডাউনওয়ার্ড শিফট করবে। তখন আমি কি করতে পারবো, আমি হয় 1000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো অথবা 500 ইউনিট আমার মিল্ক প্রডিউস করতে পারবো, আমার হাফ হয়ে যাবে, ক্যাপাসিটি হাফ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হলো অ্যান্সার। কারো সমস্যা? চলে যাচ্ছে পরবর্তী পড়ে। ওয়ে অফ ইফিসিয়েন্সি অন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ। প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ এখানেই শেষ না, আমরা আরো আলোচনা করবো, তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। ওয়ে অফ ইফিসিয়েন্সি অন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ, আমি দুইভাবে ইফিসিয়েন্সি আনতে পারি, আমি অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি আনতে পারি, আমি টেকনিক্যাল ইফিসিয়েন্সি আনতে পারি। আমি বলছিলাম আমি ইফিশিয়েন্ট ফুল ইউটিলাইজেশন কখন হবে, আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভে যদি বিলং করি তাহলে আমি ফুল ইউটিলাইজেশন হবে, আমি ইফিশিয়েন্ট হব। ঠিক আছে? তারপর আমি দুইভাবে ইফিশিয়েন্ট আনতে পারি, আমি অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি এবং টেকনিক্যাল ইফিসিয়েন্সি। অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি কি, আমার সোসাইটির যে প্রিফারেন্স, আমি সোসাইটির প্রিফারেন্স যদি আমি অনুযায়ী যদি প্রডিউস করি তাহলে আমার কি হবে, অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি হবে। আমি একটু ডিটেলে বলি। ধরেন সোসাইটির প্রিফারেন্স হলো মিল্ক বেশি, সো আমি যদি মিল্ক প্রডিউস করি এটা সেল হবে। আর যদি কুকির প্রিফারেন্স নাই, বাট আমি ভুল করে কুকি যদি প্রডিউস করে ফেলি, আনসোল্ড থেকে যাবে। আনসোল্ড থাকলে কি হবে, ব্যবসায়ী লস করবে। তার মানে আমার আমার কি হচ্ছে না, আমি রিসোর্সটা আমি ইউটিলাইজ করতেছি, আমি প্রোডাকশন ঠিকই করতেছি, বাট আমি সোসাইটির প্রিফারেন্সকে আমি ইগনোর করতেছি, যার কারণে কিন্তু সেল হচ্ছে না, ব্যবসায়ী লস করতেছে। সো তাহলে কিন্তু এটা এফিসিয়েন্ট হইলো না, অ্যালোকেশনটা এফিসিয়েন্ট হইলো না। সো অ্যালোকেশনটা এফিসিয়েন্ট করার জন্য আমাকে সোসাইটির প্রিফারেন্স আমাকে কনসিডার করতে হবে। রাইট কি রং? রাইট অর রং? রাইট। সো আমার যদি আমার কি করতে হবে, সোসাইটি প্রিফারেন্স যেটা বেশি ওইটা বেশি প্রডিউস করতে হবে। এবার সে টেকনিক্যাল ইফিসিয়েন্সি। টেকনিক্যাল ইফিসিয়েন্সি বলতেছে যে আমি কি প্রডিউসিং ম্যাক্সিমাম পসিবল গুড উইথ কারেন্ট টেকনোলজি এবং রিসোর্স। আমি রিসোর্স দিয়ে যদি ম্যাক্সিমামটা প্রডিউস করি, তার মানে আমি যদি গ্রাফের ভিতরে থাকি তাইলে আমার এটা এফিসিয়েন্সি হবে। আমি যদি ভিতরে নিচে চলে আসি, গ্রাফের নিচে চলে আসলে আমি কিন্তু দুইটা প্রোডাক্টই কম প্রডিউস করতেছি, তার মানে কিন্তু এটা এফিসিয়েন্সি হবে না। সো আমি টেকনিক্যালিও আমি কি করতে পারি, এফিসিয়েন্সি এনশিওর করতে পারি। রাইট? ইফিসিয়েন্সি এন্ড ইনএফিসিয়েন্সি অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ইফিসিয়েন্সি কোনটা, টেকনিক্যালটা আবার একটু বলেন প্লিজ। আচ্ছা এখানে রিপিটেশন হবে। হ্যাঁ, আমি ইফিসিয়েন্সি প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি কখন বলবো, আমি যদি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের পিপিসি কার্ভের ভিতরে বিলং করি, যে কোনো একটা পয়েন্টে বিলং করি, আমি এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, আমি পিপিসি কার্ভে যদি বিলং করি তাহলে এটা হলো প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি হবে। আর ইনএফিসিয়েন্সি কখন হবে, কার্ভের আমি বিলং না করে যদি নিচে চলে আসি তাহলে আমার ইনএফিসিয়েন্সি হবে। কেন এফিসিয়েন্সি হবে, আমি কম প্রডিউস করতেছি, আমার ক্যাপাসিটি আছে বেশি প্রডিউস করার, আমি কম প্রডিউস করতেছি, এই কারণে এটাই হলো ইনএফিসিয়েন্সি। এবার ক্লিয়ার? সো চলে যাচ্ছি আমরা পরবর্তী পড়ায়, আমরা আরো পড়বো, এখানেই শেষ না। ইমপ্যাক্ট অফ ইমপ্রুভড টেকনোলজিক্যাল এডুকেশন অন পিপিসি কার্ভ। আমার যদি টেকনিক্যাল এডুকেশন যদি আমার মানুষের বাড়ে, টেকনিক্যাল এডুকেশন যখন বাড়বে তখন আমার কি হবে, লেবারের কি হবে, ক্যাপাসিটি বেড়ে যাবে। রাইট? যখন লেবারের ক্যাপাসিটি বেশি বেড়ে যাবে তখন সে বেশি প্রডিউস করতে পারবে। সো বেশি প্রডিউস করলে পিপিসি কার্ভ কি হবে, আপওয়ার্ড শিফট করবে। এটা এখানে আলোচনা করা হয়েছে যে আমি যদি আমি যদি টেকনিক্যাল এডুকেশন যদি ইমপ্রুভ করি, মানুষের ক্যাপাসিটি বেড়ে যাবে, ক্যাপাসিটি বেশি করলে সে বেশি প্রডিউস করতে পারবে। সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার শিফট আউটওয়ার্ড, আমার শিফট করে আউটওয়ার্ড শিফট করবে। এখন আপনি বলতে পারবেন সময় শুধু যে আমার লেবারদের ক্যাপাসিটি বাড়লে এটা হবে এরকম না,
আমার যদি ল্যান্ডের ক্যাপাসিটি বাড়ে তাইলেও হবে। আমি কি করলাম, হাই রাইজ বিল্ডিং তৈরি করলাম। হাই রাইজ বিল্ডিং তৈরি করাতে বেশি ইন্ডাস্ট্রি দিতে পারতেছি। বেশি ইন্ডাস্ট্রির ফলে আমার কি হবে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়তে পারে। সো অন্টারপ্রিনর, আমার আগে 10 জন অন্টারপ্রিনর ছিল পুরো কান্ট্রিতে, এখন অন্টারপ্রিনর 20 জন হয়ে গেছে। তার মানে বেশি বেশি ব্যবসা করতেছে, বেশি বেশি ব্যবসা করলে প্রোডাকশনও বেশি হবে। সো অনেক কারণে এই 4টা কম্পোনেন্ট যে আছে প্রোডাকশনের, প্রত্যেকটা যদি আমার বাড়ে তাহলে আমার প্রোডাকশন পসিবিলিটিকে আরো শিফট করতে পারে। সো এই ছিল আমার প্রোডাকশন ফেসিলিটি নিয়ে সব পড়াশোনা। এটা আমি শেষ করবো, আমি চলে যাবো অন্য পড়ায়। হ্যাঁ, সরি, এখানেই শেষ হয়নি, আরো পড়া আছে। এ পয়েন্ট ইনসাইড দ্য প্রোডাকশন ফেসিলিটি ফ্রন্টিয়ার ইজ ফেজিবল বাট নট এফিশিয়েন্ট। ডু ইউ এগ্রি? আপনি এগ্রি করেন? হ্যাঁ, আমরা তো এগ্রি করি, আমরা দেখে আসছি যে আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভের নিচে যদি কোনো পয়েন্ট থাকে, এটা আমার কি হবে, এটা ফেজিবল, পসিবল, আমি কম প্রডিউস করতে পারবো, এটা সম্ভব, বাট এটা এফিশিয়েন্ট না, এটা আমরা জানি। এ পয়েন্ট ইনসাইড দ্য প্রোডাকশন পসিবিলিটি ইজ ফেজিবল, পসিবল, বিকজ ইট ইউজ এক্সিস্টিং রিসোর্স এবং টেকনোলজি দিয়ে আমি করে থাকি, নট এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট না। এখন যদি আপনাকে উল্টা কোশ্চেন করে যে এ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এ পয়েন্ট ইনসাইড বলছি, তো এটা যদি আউটসাইড দিয়ে কোশ্চেন করে, আউটসাইডে কি পসিবল? না, নট পসিবল, নট পসিবল, কারণ আমার ওই পরিমাণ রিসোর্সই নাই। আমি কিভাবে প্রডিউস করবো? আমি যদি এই পয়েন্টে প্রডিউস করতে চাই, তাহলে আমি এই প্রোডাক্টে এই পরিমাণ প্রডিউস করতে হবে, এই প্রোডাক্টে এই পরিমাণ প্রডিউস করতে হবে, কিন্তু আমার তো ওই পরিমাণ রিসোর্সই নেই। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ তো আপওয়ার্ড শিফট করাইতে পারবো না আমার রিসোর্স না থাকলে। ক্লিয়ার? হোয়াই ডু ইকোনমিস্ট সামটাইম, আমরা এখন থিওরিটিক্যাল পড়ায় চলে যাচ্ছি, অন্য একটা পড়ায় চলে যাচ্ছি। হোয়াই ডু ইকোনমিস্ট সামটাইমস অফার এ কনফ্লিক্টিং অ্যাডভাইস টু পলিসি মেকার? এখানে দুইটা গ্রুপ, এক নম্বর গ্রুপ হলো ইকোনমিস্ট, 2 নম্বর গ্রুপ হলো পলিসি মেকার অথবা গভর্নমেন্ট। তো দেখবেন যে যারা ইকোনমিক্স, দেবপ্রিয় ভট্টাচার্য আছে, অনেক ইকোনমিস্ট আছে বাংলাদেশে, রাইট? যে আমার কি পলিসি পলিসি ইনস্টিটিউট যেগুলো আছে অথবা পলিসি সাপোর্ট সেন্টার যেগুলো আছে, ঠিক আছে? সো ওরা কি করে, ওরা কি করে দেব, ওরা আমার ক্রিটিসাইজ করে, কার ক্রিটিসাইজ করে? গভর্নমেন্টের ক্রিটিসাইজ করে, পলিসি মেকারদের ক্রিটিসাইজ করে থাকে ইকোনমিস্টরা। সো এখন আমরা ওই জিনিসটা আলোচনা করতেছি, কেন ক্রিটিসাইজ করে, কি রিজনটা গুলা, কি কি রিজন হলো? একটা হলো ডাইভার্স পার্সপেক্টিভ। গভর্নমেন্ট হয়তো চিন্তা করে কেনিশিয়ান থিওরি অথবা ক্লাসিক্যাল থিওরি, দুইটা থিওরি কিন্তু অনেক পয়েন্ট থেকে আমার কনফ্লিক্ট ক্রিয়েট করে। কেনিশিয়ান থিওরি একটা কথা বলতেছে, ক্লাসিক্যাল থিওরি আরেক কথা বলতেছে। তো আমার গভর্নমেন্ট যদি কেনিশিয়ান থিওরি ফলো করে আর যদি ইকোনমিস্টরা ক্লাসিক্যাল থিওরি ফলো করে, তাহলে দুই রকম রেজাল্ট আসবে, দুই রকম ডিসিশন আসবে। সো গভর্নমেন্ট যখন ডিসিশন নেয়, ওই ডিসিশনের ক্রিটিসাইজ আমরা করে থাকি। ডেটা লিমিটেশন, আমি হয়তো এক ধরনের ডেটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, গভর্নমেন্ট হয়তো এক ধরনের ডেটা নিয়ে ডিসিশন নিচ্ছে, এই কারণে আমরা ক্রিটিসাইজ করে থাকি। ভ্যালু জাজমেন্ট, আমি হয়তো জাজ করতেছি ফেয়ারনেস, ইকুয়ালিটি এবং গ্রোথ দেখে, আর আমার ঠিক আছে, আমার গভর্নমেন্ট হয়তো দেখতেছে কি, আমার সে ফেয়ারনেস দেখতেছে, ইকুয়ালিটি দেখতেছে, গ্রোথ এনশিওর করার জন্য সে হয়তো কিছু ডিসিশন নিচ্ছে। আবার ইকোনমিক্সটা চিন্তা করে যে এগুলো তো ইকোনমিক্স থিওরির বাইরে নিয়ে ডিসিশন নিচ্ছে। যেমন আমার 9-6-এর কথা যদি চিন্তা করি, 9%, 6%, আমার 6% ডিপোজিট হবে, 9% আমার লেন্ডিং হবে। এই ডিসিশনে গভর্নমেন্ট নিচ্ছে, কেন নিচ্ছে? গ্রোথের জন্য নিচ্ছে, যদিও এটা কোনো থিওরি না, কোনো ইকোনমিক্স অথবা ফাইন্যান্সের থিওরিতেই পড়ে না। সো এই গভর্নমেন্ট নিচ্ছে গ্রোথ এনশিওর করার জন্য, ঠিক আছে? সো আমরা কি করতেছি, ওটা ক্রিটিসাইজ করতেছি, স্ট্রংলি ক্রিটিসাইজ করতেছি। 4 নাম হলো আনসার্টেনিটি এবং কমপ্লেক্সিটি। ইকোনমিক্সের জিনিসগুলো খুবই কমপ্লেক্স। সো কমপ্লেক্স হওয়ার কারণে এক একজন এক একভাবে ইন্টারপ্রিট করতে পারে। সো আমি একভাবে ইন্টারপ্রিট করতেছি, ঠিক আছে, গভর্নমেন্ট একভাবে ইন্টারপ্রিট করতেছে, এই কারণে আমার এই সমস্যাটা হয়। ডিফারেন্ট পলিসি প্রায়োরিটিস, আমি হয়তো পলিসি প্রায়োরিটি দিচ্ছি, ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমার কি, আমরা পলিসি রেট 10% রাখতেছি। যারা ইকোনমিক্স, ওরা তো এটার অপোজিশন, মানে ওরা কি করতেছে, এটার অপোজ করতেছে, কেন? আমার অন্য কারণে অপোজ করতেছে, যে আমার এটা যদি করি আমি এমপ্লয়মেন্ট হচ্ছে না, সো অপোজ করতেছে। সো এই রিজনগুলোর কারণে দুজনের ডিসিশনের ভিতরে আমার কনফ্লিক্ট ক্রিয়েট হয়, দুজনে দুই রকম অপিনিয়ন দিয়ে থাকে। এবার আছে অপরচুনিটি কস্ট, এটা আমি পড়াবোই না, এটা আমি অলরেডি পড়ে আসছি। অপরচুনিটি কস্ট কি? আমার ভ্যালু অফ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগোন, আমি যেটা ফরগো করতেছি ওইটা হলো আমার অপরচুনিটি কস্ট। হয় মেকিং এ চুজ, আমি চুজ করার ক্ষেত্রে একটা ছাড় দিচ্ছি আর একটা নিচ্ছি, ওইটা হলো অপরচুনিটি কস্ট। এবার আমরা চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন টু সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রাম। আমরা এই চ্যাপ্টারের প্রায় মাঝামাঝির চেয়ে বেশি সময় চলে আসছি। সো আমরা সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রাম পড়বো। সো আমরা এখানে দুইটা জিনিস বলবো। আমার যে 4টা কম্পোনেন্ট আছে, আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, 4 নম্বর এন্টারপ্রেনার, হ্যাঁ, প্রেনার।
সো ল্যান্ডের বিনিময়ে আমরা কি পাই? ল্যান্ডের বিনিময়ে আমি কি পাই? রেন্ট পাই, রাইট? লেবারের বিনিময়ে আমরা ওয়াইজ পাই অথবা স্যালারি পাই। ক্যাপিটালের বিনিময়ে কি পাই? আমি ইন্টারেস্ট পাই। আমি এন্টারপ্রেনারের বিনিময়ে কি পাই? প্রফিট পাই, রাইট? এগুলো কে পায়? এই সবগুলো জিনিস কে পায়? কোনো ব্যক্তি পায়, ইন্ডিভিজুয়াল পায়, রাইট? কোনো না কোনো ইন্ডিভিজুয়াল পায়, একজন ব্যক্তি পায় না, অনেকে পায় আর কি। এগুলো এই এই যে রেন্ট দিচ্ছে, ওয়াইজ দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, প্রফিট দিচ্ছে, কে দিচ্ছে? ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি। আর এগুলো কে রিটার্ন দিচ্ছে? বিজনেস একটা এন্টিটি না? ব্যবসা থেকে আমরা এই জিনিসগুলো পাই না? ব্যবসা আমাকে দিচ্ছে না? ব্যবসা আমাকে রেন্ট দিচ্ছে, ব্যবসা আমাকে ওয়াইজ অ্যাবাউট স্যালারি দিচ্ছে, ব্যবসা আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, ব্যবসা আমাকে প্রফিট দিচ্ছে, ঠিক আছে? আপনি বলতে পারেন মালিকেরই তো, ব্যবসা তো মালিকেরই, কিন্তু মালিক তো প্রফিট দিচ্ছে না। ব্যবসা একটা এন্টিটি, সেপারেট এন্টিটি, রাইট? ব্যবসা আপনাকে প্রফিট দিচ্ছে, ব্যবসা আপনাকে স্যালারি দিচ্ছে। সো আমরা দুইটা পয়েন্ট পাই, একটা হলো হাউস হোল্ড, যেটা এক নাম্বার, ইন্ডিভিজুয়াল আমি এতক্ষণ যেটা বললাম, আর বিজনেস হলো একটা এন্টিটি। আমি দুইটাকে আলাদাভাবে চিন্তা করব। আমি হাউস হোল্ডকে আলাদাভাবে চিন্তা করব, বিজনেসকে আলাদাভাবে চিন্তা করব, ঠিক আছে? সো আমি কি দিচ্ছি? আমি অ্যাজ এ হাউস হোল্ড আমি এই চারটা জিনিস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, আমি কাকে দিচ্ছি? ব্যবসাকে দিচ্ছি। সে বিজনেস করে আমাকে তার বিনিময়ে কি দিচ্ছে? আমাকে আমাকে ওয়াইজ দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে। আমাকে কি ফেরত দিচ্ছে? আমি এখানে বলি, এখানে আমি চারটা জিনিস দিচ্ছি, সে আমাকে ফেরত দিচ্ছে ওয়াইজ, ডিভিডেন্ড, তার সাথে আমি আরও অ্যাড করব ইন্টারেস্ট, আমি অ্যাড করব ডিভিডেন্ড মানে তো প্রফিট, রেন্ট। এই জিনিসগুলো আমাকে দিচ্ছে। কারো কোনো কনফিউশন? আমি হাউস হোল্ড, আমি সার্ভাইভ করার জন্য, আমি একটা শব্দ লিখলাম, আমি সার্ভাইভ করার জন্য অথবা আমার লাইফটাকে টিকে রাখার জন্য আমি কি করতেছি? আবার আমি এক্সপেন্স করতেছি, এক্সপেন্স করতেছি, ঠিক আছে? তার বিনিময়ে ওই ব্যবসাগুলো আমাকে কি দিচ্ছে? ব্যবসাগুলো আমাকে গুডস এন্ড সার্ভিস দিচ্ছে, রাইট? সো হাউস হোল্ড, বাংলাদেশে 17 কোটি মানুষ, আমি ধরে নেব 17 কোটি হলো হাউস হোল্ড। আর ব্যবসা বাংলাদেশে ধরেন 2 লাখ ব্যবসা আছে, 2 লাখ ব্যবসা আছে, 2 লাখ হলো বিজনেস, এভাবে চিন্তা করেন। তাহলে এই যে 17 কোটি হাউস হোল্ড আছে, ওরা কি করতেছে? ওরা ইনকাম করতেছে এই চারভাবে, ওয়াইজ দেওয়া, ডিভিডেন্ড দেওয়া, ইন্টারেস্ট দেওয়া, রেন্ট দিয়ে ইনকাম করতেছে। কিসের বিনিময়ে? আমি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আমি ব্যবসাগুলোকে দিচ্ছি, 2 লাখ ব্যবসাকে দিচ্ছি। ব্যবসা আমাকে কি দিচ্ছে? ব্যবসা আমাকে আমার ওয়াইজ, ডিভিডেন্ড দিচ্ছে। আমি আবার ওই ইনকাম থেকে কি করতেছি? আমি আবার খরচ করতেছি, আমি ব্যবসাকে দিচ্ছি টাকা, প্রাইস, প্রাইস কেন দিচ্ছি? গুডস অ্যান্ড সার্ভিসের জন্য। এই যে সার্কুলারটা চলতে থাকে, এটা চলতেই থাকে। ব্যবসা ইনকাম করতেছে, ব্যবসা ইনকাম করে আমার গুডস এন্ড সার্ভিস থেকে যে টাকাটা পাচ্ছে, ওই টাকা থেকে সে আমাকে ওয়াইজ দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, কোনো কিছু প্রডিউস করতেছে, প্রডিউস করে আমাকে দিচ্ছে, তার বিনিময়ে আমি আবার কিনতেছি। সো যত দ্রুত হবে সাইকেলটা, তত ইকোনমি ডেভেলপ হবে। কারো কোনো কনফিউশন? দেখি তো থিওরিতে কি বলছে। আপনি কমেন্টস করবেন, কমেন্টস করেন না কেন? আমি কনফিউশন বলছি, কমেন্টস করতে থাকেন। সার্কুলার ফ্লোর ডায়াগ্রাম কি বলছে? এর রিপ্রেজেন্টেশন অফ ইকোনমিক ইন্টারাকশন বিটুইন দ্য মেজর এজেন্ট, এবং ইকোনমির ভিতরে আমার ইন্টারাকশনটা বোঝাচ্ছে। ফোকাস অন হাউস হোল্ড এবং ফার্ম, দুইটাকে ফোকাস করছে। হাউস হোল্ড কি করে থাকে? আমার প্রাইমারি ওনার অফ দ্য ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এবং বিজনেস কি করে থাকে? বিজনেস হলো আমার এই প্রোডাক্টগুলো প্রডিউস করে এবং আমাকে রিটার্ন দেয়, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি ডিফারেন্ট একটা পড়ায়, হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ মেজর ইকোনমিক সিস্টেম। আমরা ইকোনমিক সিস্টেম নিয়ে আমি অলরেডি পড়ে ফেলছিলাম। ওইখানে যেটা ছিল ক্যাপিটালিজম ছিল এবং সোশ্যালিজম ছিল, আমরা কিউবের কথা পড়ছি, এবং মিক্স ইকোনমি ছিল, চারটার কথা পড়ছিলাম আমরা। ওই পড়াটা আবার এখানে আমরা আবার পড়তেছি। ফিউডালিজম আমরা অলরেডি ক্যাপিটালিজম পড়ে ফেলছি, সো এটা 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 আমি ডাবল টিক চিহ্ন দিলাম। আমরা সোশ্যালিজম পড়ে ফেলছি, আচ্ছা সোশ্যালিজম আবার পড়া লাগবে। আর মিক্স ইকোনমি পড়ছি। ক্যাপিটালিজম কি ছিল? কি আমার ফ্রি ইকোনমি ছিল। আর মিক্স ইকোনমি কি ছিল? যে আমার ফ্রিও না, মিক্স, কন্ট্রোলড, হ্যাঁ কন্ট্রোলড। এবার আসি ফিউডালিজম কি? লর্ড ওন দ্য ল্যান্ড, যে আমার যত ল্যান্ড আছে সবগুলোর মালিক কি হবে? আমার গভর্নমেন্ট হবে। এটা হলো ফিউডালিজমের মূল কথা, ঠিক আছে? সো এটা আমার আমার এই আমার আমার যখন ইংরেজরা শাসন করছিল, আমি আরেকটা জিনিস বলি, ইংরেজরা যখন আমার দেশ শাসন করছিল তখন কিন্তু আমার ফিউডালিজম ছিল। ল্যান্ডের মালিক কিন্তু জমিদাররা ছিল, তাদেরকে আমরা খাজনা দিয়ে আমরা ল্যান্ড ইউজ করতাম, প্রোডাকশন করতাম, ঠিক আছে? সো এটা এখন নাই, ফিউডালিজম এখন নাই বললেই চলে। বিশ্বের কোনো দেশ ফিউডালিজমের ভিতর নাই। বিশ্বে এখনো সোশ্যালিজম আছে, কমিউনিজম আছে। তো সোশ্যালিজম এবং কমিউনিজম দুইটা কাছাকাছি টার্ম। ডিফারেন্সটা কি? সোশ্যালিজম বলতেছে কালেকটিভ ওনারশিপ থাকবে, গভর্নমেন্ট ওন করবে সবকিছুর, ওয়েলথ ডিস্ট্রিবিউশন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার থাকলে আপনি 100 টাকা পাবেন, কারো ফ্যামিলিতে 6 জন মেম্বার থাকলে সেও 100 টাকা পাবে। সো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে রিসোর্সগুলো, ইনকামগুলো। বাট কমিউনিজম বলতেছে অন নিড, তোমার যা দরকার হবে তুমি চিকিৎসা ফ্রি পাবা, ট্রিটমেন্ট ফ্রি পাবা, তোমার ট্রিটমেন্ট ফ্রি, এডুকেশন ফ্রি,
ঠিক আছে, ফ্রি। তোমার যা যা দরকার তুমি সিস্টেম থেকে নিয়ে নিবা, ওইটা হলো কমিউনিজম বলতেছে। আর সোশ্যালিজম বলতেছে আমি ডিস্ট্রিবিউট করবো, ইকুয়ালিটি এনশিওর করবো, আমি ডিস্ট্রিবিউট করবো, ওয়েলথ ডিস্ট্রিবিউট করবো, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো। এবার ক্লিয়ার দুইটার ভিতর ডিফারেন্স? কারো কোনো কনফিউশন? সো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। মার্কেট ইকোনমি এবং রেগুলেটেড ইকোনমি। মার্কেট ইকোনমি সহজ কথা এটা হলো ফ্রি ইকোনমি, মার্কেট ডিসাইড করবে আমার ডিমান্ড সাপ্লাই কেমন হবে, প্রাইস কেমন হবে। রেগুলেটেড ইকোনমি গভর্নমেন্ট যখন প্রাইস সেট করে দেয়, গভর্নমেন্ট যখন প্রাইস সেট করে দেয় এটা হলো রেগুলেটেড ইকোনমি। তারপর যদি বইয়ে আসছে আমরা একটু ডিটেলে পড়ার চেষ্টা করি। মার্কেট ইকোনমি বলতেছে সাপ্লাই এবং ডিমান্ড ডিটারমাইন দ্য প্রাইস এন্ড প্রোডাকশন, আমি কতটুকু প্রডিউস করবো এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বিজনেস এবং কনজিউমার মেক মোস্ট ডিসিশন উইথ দ্য মিনিমাম গভর্নমেন্ট ইনভলভমেন্ট, এখানে কোনো গভর্নমেন্ট ইনভলভমেন্ট নাই। এক্সাম্পল ফ্রি মার্কেট, ঠিক আছে, যেমন ইউএস এর মার্কেট। রেগুলেটরি মার্কেট কোনটা? গভর্নমেন্ট প্লে মেজর রোল ইন ডিসাইডিং হোয়াট টু প্রডিউস, কি প্রডিউস করবে এটা গভর্নমেন্ট ডিসাইড করে দেয়, হাউ টু প্রডিউস এবং হোয়াট প্রাইস, প্রাইস কেমন হবে এটা গভর্নমেন্ট সেট করে দেয়। এটার এক্সাম্পলটা কি? বাংলাদেশ গভর্নমেন্ট যখন কি করে আমার এগ্রিতে বেশি কম টাকায় লোন দেয়, তার মানে গভর্নমেন্ট বেশি এগ্রিকালচার প্রোডাক্ট প্রডিউস করতে ইনফ্লুয়েন্স করতেছে, গভর্নমেন্ট যখন প্রাইস সেট করে দেয় ওইটা হলো আমার রেগুলেটেড ইকোনমি। কোনটা ভালো? মিক্সটা ভালো। মিক্স না হলে কি হয়, আমার আমার সমস্যা হয়। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি, এই ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। ম্যাথমেটিক্যাল প্রবলেমের খুব সহজ একটা ম্যাথ আমরা শিখবো। এ পার্সন হ্যাজ 1 লাখ টাকা আছে একজনের, ঠিক আছে, সে কি করতে পারে? তার অপশন দুইটা, একটা হলো সে 5% সিম্পল ইন্টারেস্ট রেটে ব্যাংকে রাখতে পারে। সো 1 নম্বর অপশন হলো সে ব্যাংকে রাখতে পারে। 2 নম্বর অপশন কি? সে কি করতে পারে? ফুল অ্যামাউন্ট প্রফেশনাল কোর্সে খরচ করতে পারে। এটা হলো 2 নম্বর অপশন। সে প্রফেশনাল কোর্স করলো, সিএফএ করলো, আমি যদি সিএফএ করছি সিএফএ এর কথাই বলি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কোর্সে সে 1 লাখ টাকা খরচ করতে পারে। এখন আপনাকে জিজ্ঞাসা করছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট হি উইল আর্ন ফর দ্য টার্ম ডিপোজিট, সে যদি 1 বছরের জন্য ডিপোজিট রাখে কত টাকা ইন্টারেস্ট আর্ন করবে, এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো কি? অপরচুনিটি কস্ট এনরোলিং দ্য কোর্স ফি, কোর্সে যদি এনরোল করে তাহলে তার অপরচুনিটি কস্ট কত। ঠিক আছে, সো আমার প্রিন্সিপাল হলো 1 লাখ টাকা, আমি ইন্টারেস্ট আর্ন করি 5%। সো আমার সিম্পল ইন্টারেস্ট রেটে 1 লাখ টাকার উপর 5% 1 বছরে আমার কি হবে? আমি 5,000 টাকা আর্ন করব। সো আমার আমার ইন্টারেস্ট আর্ন হবে 5,000 টাকা। অপরচুনিটি কস্ট কোনটা? অপরচুনিটি কস্ট হলো ভ্যালু অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন ইন্টারেস্ট ইনকাম ফ্রম দ্য টার্ম ডিপোজিট, আমি টার্ম ডিপোজিট থেকে আমি 5,000 টাকা পাবো না যদি আমি কি করি, আমি এনরোল করি। সো আমার অপরচুনিটি কস্ট 5,000 টাকা। ঠিক আছে, সো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আরেকটা দেখবো। অ্যান ইকোনমি ক্যান প্রডিউস অনলি মিল্ক এবং কুকি, মিল এবং কুকি প্রডিউস করতে পারে। দ্য ফলোইং টেবিল শো সাম পসিবল আউটকাম কম্বিনেশন অন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রত্যেকটা জিনিস আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ভিতরে বিলং করে। হ্যাঁ, সো আমি একটু প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা পরের গ্রাফে আঁকবো। সো আমার কি বলছে, ইস পয়েন্ট সি, সি পয়েন্টটা কি আমার কি ইফিশিয়েন্ট কিনা, আমার প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট ইন কুকি অফ ইনক্রিজিং মিল্ক আউটপুট 20 থেকে, মিল্ক আউটপুট যদি আমি 20 থেকে 60 করি তাহলে আমার অপরচুনিটি কস্ট কত, এটা আমি এখানে জিজ্ঞাসা করছে। হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট, আমি মিল্ক যদি আমি কি করি 0 থেকে 40 করি, 0 থেকে যদি 40 মিল্ক সরি মিল্ক যদি আমি কি করি 0 থেকে 40 থেকে 70-তে নিয়ে যাই, কুকি প্রোডাকশন যদি 40 থেকে 70-তে নিয়ে যায় তাহলে আমার অপরচুনিটি কস্ট কত। তাহলে এখানে কোশ্চেন করছে, দুইটা কোশ্চেন করছিল কি, বি এবং সি কোশ্চেন করছে অপরচুনিটি কস্ট নিয়ে, অপরচুনিটি কস্ট নিয়ে, আর সি এই নাম্বার কোশ্চেন করছে আমার পিপিসি কার্ভ থেকে। তো এটা আমি অ্যান্সার করার জন্য আমাকে শুরুতে কি করতে হবে, আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকতে হবে। সো আপনি একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকার চেষ্টা করেন, তো আপনার সামনে যদি খাতা কলম থাকে একটু প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকার চেষ্টা করেন। আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকি একটা, পারবো না? আমি যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকি, সো আমার এই পাশে যদি আমি কি করি, আমি মিল্ক দিলাম, সরি কুকি দিলাম, এ পাশে যদি মিল্ক দিই, তো আমি যদি যখন আমি কি করি মিল্ক যখন 0 প্রডিউস করি, মিল্ক যখন আমি 0 প্রডিউস করব, আচ্ছা দেখি এখানে দেখে ফেলি। হ্যাঁ, আমার নিচে হলো মিল্ক। হ্যাঁ, মিল্ক যখন আমি 0 প্রডিউস করব তখন আমার কুকি সরি মিল্ক যখন 0 হয় তখন কুকি 100, কুকি আমি 100 প্রডিউস করতে পারি। মিল্ক যখন 0 করতেছি কুকি 100 প্রডিউস করতে পারি, 100 প্রডিউস করতে পারি কুকি। ঠিক আছে, সো মিল্ক যখন 0 প্রডিউস করতেছি
মিল্ক যখন জিরো প্রডিউস করতেছি, এই পয়েন্টে যখন জিরো করতেছি, কুকি পুরো আমার রিসোর্স দিয়ে আমি কুকি প্রডিউস করতেছি, মিল্ক জিরো, এই পয়েন্টে থাকতেছি মিল্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর আমি যখন কুকি যখন জিরো তখন মিল্ক 80, তার মানে আমি এই পয়েন্টে 80, রাইট। আমি মিল্ক 80 প্রডিউস করতে পারি যদি কুকি তখন জিরো হয়ে যায়। আমি যদি মাঝখানে থাকি, বি পয়েন্টে থাকি, বি পয়েন্টে হলো আমার মিল্ক 20, কুকি 90। আমি যদি বি পয়েন্ট সিলেক্ট করি, কুকি 90, কুকি 90 মানে হলো এখানে, কুকি 90 মিল্ক 20 এখানে, এটা হলো বি পয়েন্ট, রাইট। কুকি 90 মিল্ক 20। সি পয়েন্ট কি, 40 হলো মিল্ক, কুকি হলো 70, আমি আরেকটু কমাবো, আমার সি পয়েন্ট, সি পয়েন্টে কি দাঁড়াচ্ছে একটু মনোযোগ দিয়ে দিবেন, দেখবেন, হ্যাঁ। সি পয়েন্টে হলো আমার কুকি হলো 70, আমি মিল্ক প্রডিউস করতেছি কতটুকু, মিল্ক প্রডিউস করতেছি 40। ডি পয়েন্টে কি দাঁড়াচ্ছে, ডি পয়েন্টে হলো আমার 60 এবং 40, আমি 60 প্রডিউস করতেছি মিল্ক, 40 প্রডিউস করব কুকি। সো এটা হলো আমার 40, আর এখানে হলো 60-তে যাচ্ছি, আর এখানে আমার তো 100 বললামই। সো এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি পয়েন্ট, আমার ই পয়েন্ট হলো এটা, কুকি জিরো হলো ই পয়েন্ট, এটা হলো ই পয়েন্ট, এটা হলো ডি পয়েন্ট, রাইট। কারো কনফিউশন গ্রাফ আঁকার ক্ষেত্রে? এটা গ্রাফ এঁকে ফেললাম না? সবাই বুঝছি, সবাই কমেন্টস করে জানাবো গ্রাফটা বুঝছি কিনা। সো আপনি কিন্তু এভাবে আঁকতে হবে। সো প্রথম কোশ্চেন আসছি, ইজ দ্য পয়েন্ট সি 40/70 যেটা অন দ্য পিপিসি ইফিশিয়েন্ট? আমার সিটা কি ইফিশিয়েন্ট? হ্যাঁ, সিটা ইফিশিয়েন্ট, যেহেতু আমার প্রোডাকশন পিপিসি কার্ভের ভিতরে আছে, পিপিসি কার্ভের ভিতরে যেহেতু বিলং করতেছে, এটা ইফিশিয়েন্ট, তাহলে আমার এটা হলো ইয়েস, অ্যান্সার হলো ইয়েস। পারছি না আমরা? বি নাম্বারে জিজ্ঞাসা করতে, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট ইফ কুকি ইজ ইনক্রিজিং মিল্ক আউটপুট ফ্রম 20 থেকে 40, যদি মিল্ক আউটপুট বাড়াই 20 থেকে 40, মিল্ক আউটপুট যদি আমি 20 থেকে 40 বাড়াইছি, এরটুকু আমি মিল্ক বাড়াইছি, এরটুকু মিল্ক বাড়াইছি, তার জন্য আমি কতটুকু স্যাক্রিফাইস করতেছি কুকি? আমি স্যাক্রিফাইস করতেছি কিন্তু এতটুকু, রাইট? ঠিক আছে। সো 20 থেকে 40 যখন আমি মিল্ক আউটপুট বাড়াইছি, তখন আমি কুকি আমি স্যাক্রিফাইস করতেছি কত? 70 থেকে 90 থেকে 70-তে আসতেছি, সো 20 স্যাক্রিফাইস করতেছি, রাইট। তাহলে আমি কি হবে এটা, যে আমার হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ কুকি, কুকি কত স্যাক্রিফাইস করতেছি? 20 ইউনিট স্যাক্রিফাইস করতেছি কুকি, কি প্রোডাকশন বাড়ানোর জন্য? মিল্ক প্রোডাকশন 20 থেকে 40 নেওয়ার জন্য। কারো কনফিউশন? সবাই কমেন্টস করবেন, আমি কারো কমেন্টস পাচ্ছি না, সবাই একটু কমেন্টস করবেন। সিতে কি বলতেছে, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট, মিল্কের অপরচুনিটি কস্ট কত অফ ইনক্রিজিং কুকি ফ্রম 40 থেকে 70-তে যখন করছি। তো কুকি আমি 40 থেকে 70 কখন করছি? কুকি আমি 40 থেকে যখন 70 করছি, তখন কিন্তু আমার দেখেন মিল্কের প্রোডাকশন 60 থেকে কিন্তু 40-তে নামছে, রাইট। এখানে আমি 40 থেকে 70, 30 বাড়াইছি, বাট এখানে কিন্তু আমার শুধু 20 কমে গেছে। সো তাহলে মিল্কের অপরচুনিটি কস্ট কত? 20 ইউনিট। কারো কনফিউশন? আমি একটু সবার চাবো, রেসপন্স চাবো। সো ওয়াসিক ভাই বলছেন ওয়ান মোর, আমিনুল ইসলাম নো। আচ্ছা, ওয়ান মোর, আমরা গ্রাফে যাই, আমরা অ্যান্সারে যাই, এখানে যাই, হ্যাঁ, আমরা যে এখানে অ্যান্সার একটা আছে, এখানে যাই। সো আমার আচ্ছা, এখানে তো অনেক হিজিবিজি, এখানে বুঝবেন না, আমি তাহলে আবার আঁকতে হবে, আমি আবার আঁকি, হ্যাঁ, তাহলে বুঝবেন। এই পাশে হলো আমার মিল্ক, এই পাশে হলো কুকি। আমি যদি আমার রিসোর্স দিয়ে পুরোটা এই পয়েন্ট আমি ড্র করবো, এই পয়েন্ট মানে কি, মিল্ক 0, কুকি 100, তার মানে হলো কুকি 100 আর মিল্ক হইলো 0, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট পাইলাম। বিতে কি, আমার মিল্ক 20 এবং কুকি 90, তাহলে কুকি হইলো 90, মিল্ক হইলো 20, তাই এটা যদি আমি টানি, এটা যদি টানি 90 যদি টানি, তাহলে এখানে একটা বি পয়েন্ট পাইলাম, রাইট। সো এখানে একটা পয়েন্ট পাইলাম। সিতে কি দাঁড়াচ্ছে, আমার মিল্ক 40, কুকি 70, আমি কুকি 70-তে নামাই ফেলবো, আর মিল্ক হলো 40 নিয়ে যাব, 40 নিয়ে যাব। তাহলে আমি এই পয়েন্টে আরেকটা পয়েন্ট পেতেছি, 70 আর 40-এ এখানে আরেকটা পয়েন্ট পেতেছি, সি। আমি ডিতে কি পাচ্ছি, 60 হলো মিল্ক, কুকি হলো 70। সো আমার মিল্ক হলো ডিতে, মিল্ক হলো 60, কুকি হলো 40, 70 থেকে 40-তে নামাবো কুকি, 40-তে নামাই ফেললাম, আর মিল্ক হলো 60-তে নিয়ে গেলাম। সো আমি তাহলে এখানে আরেকটা পয়েন্ট পাই, রাইট, এখানে ডি পয়েন্ট পাই। আর আমি এখানে হলো আমার ই পয়েন্টে কি দাঁড়াচ্ছে, 80 হলো মিল্ক, সো আমার এখানে 80 মিল্ক, আমার কুকি হলো 0।
আমি যদি এই যে আমি এ পয়েন্ট থেকে এই যে এ পয়েন্ট থেকে এটা 100, এ পয়েন্ট থেকে যদি আমি একটা রেখা টানি, বলগুলো দিয়ে যদি একটা রেখা টানি, তাহলে আমি পিপিসি কার্ভ পাই। কারো কনফিউশন গ্রাফ আঁকা নিয়ে? পিপিসি কার্ভের আমাকে বলছে পয়েন্ট সি, 40 এবং 70 অন দ্য পিপিসি ইফিশিয়েন্ট কিনা। তো সি পয়েন্টটা তো আমার পিপিসি কার্ভের মধ্যে আছে, সো যেহেতু পিপিসি কার্ভের ভিতরে আছে, সি পয়েন্ট হলো ইফিশিয়েন্ট। অ্যান্সার ইয়েস, ইফিশিয়েন্ট। বি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট ইন কুকি, কুকির অপরচুনিটি কস্ট কি? আমি যদি ইনক্রিজ মিল্ক আউটপুট 20 থেকে 40 যদি বাড়াই, তো মিল্ক আউটপুট 20 থেকে যখন 40 বাড়াইছি, তখন আমি কি করছি? আমি যখন 20-তে যখন ছিলাম, 20-তে যখন ছিলাম তখন আমি কতটুকু প্রডিউস করছি? 20-তে যখন ছিলাম আমি কিন্তু কুকি প্রডিউস করছি 90টা, ঠিক আছে? সো আমি এখানে 20 থেকে যখন 40 বাড়াইছি, আমি মিল্ক বাড়াইছি 20, বাট এখানে আমি স্যাক্রিফাইস করতেছি কত? 40-তে গেলে কিন্তু আমি এই পয়েন্টে চলে আসতেছি, 70-তে চলে আসতেছি। আমি এখানে ডাউন করতেছি, এই পয়েন্টে ডাউন করতেছি, সো আমি এখানে 20 স্যাক্রিফাইস করতেছি। সো অ্যান্সার হবে আমি কুকি স্যাক্রিফাইস করতেছি কত? 20 ইউনিট। আমি সিতে কি করতেছি? আমার মিল্কের অপরচুনিটি কস্ট কত? যখন আমি কুকি কি করতেছি 40 থেকে 70 নিচ্ছি। সো 40 থেকে 70-তে যখন আমি কুকি নিচ্ছি, আমার মিল্ক কমাচ্ছি কত? 60 থেকে 40-তে নিয়ে আসতেছি, 60 থেকে 40-তে নিয়ে আসতেছি। সো আমি মিল্ক বাড়াচ্ছি হলো, কুকি বাড়াচ্ছি হলো 30 ইউনিট, মিল্ক স্যাক্রিফাইস করতেছি 20 ইউনিট, তাহলে মিল্ক স্যাক্রিফাইস করতেছি 20 ইউনিট। কারো সমস্যা? যে বলছেন বুঝি নাই, বুঝছেন ভাই? ওকে, ঠিক আছে। আমরা কেস স্টাডি চলে যাচ্ছি, আমার এই মডিউলের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সো কেস স্টাডিতে কি বলছে, আমরা কেস স্টাডিতে খুব সুন্দর করে শেখার চেষ্টা করবো। খুব সুন্দর একটা কেস স্টাডি, খুব সহজ একটা কেস স্টাডি, ফুডল্যান্ড বাংলাদেশ লিমিটেড। সো আমি এখানে একটা জিনিস বলি, কেসটা কিসের উপর হবে বলেন তো, সবাই একটু আইডিয়া গেস করেন তো। আমি এতক্ষণ যে আলোচনা করছি আমার কেস স্টাডিতে, তো ওই আলোচনার ভিতরেই হবে, এর বাইরে তো কিছু হবে না। আমরা আলোচনা করছি কি? ডিমান্ড সাপ্লাই আলোচনা করছি, আমরা আলোচনা করছি অপরচুনিটি কস্ট, আমরা আলোচনা করছি পজিটিভ স্টেটমেন্ট, নর্মেটিভ স্টেটমেন্ট। সো আমার কেস স্টাডিটা কিন্তু এর ভিতরেই হবে। সো আমরা একটু রিভিশন দিই তো, আমরা কি আলোচনা করছি এতক্ষণ, একটু ব্রেনটাকে স্টাডি করি তো। একবার শুরুতে আমার কি ছিল, সবাই কমেন্টস করবেন। একবারে শুরুতে আমরা কি ইকোনমিক্স নিয়ে আলোচনা করছি, যে ইকোনমিক্স কি। তারপর আমরা ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করছি, রাইট? তারপর আমরা পজিটিভ স্টেটমেন্ট, নর্মেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি, পজিটিভ ইকোনমিক্স, নর্মেটিভ ইকোনমিক্স নিয়ে আলোচনা করছি। আমরা তারপরে কি আলোচনা করছি? স্কার্সিটি নিয়ে আলোচনা করছি, প্রোডাকশনের কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করছি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। তারপর আমরা সার্কুলার ডায়াগ্রাম শিখছি। তারপরে আমরা কি আলোচনা করছি? তারপর আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আলোচনা করছি, ঠিক আছে? সো আমরা সবকিছু আলোচনা করছি। সো কেসটা কিন্তু ওইগুলোর উপর বেস করে হবে। একটা কোশ্চেন এটা ছিল। কোয়েশ্চেন ছিল। জি 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 বলেন, আপনি বলেন আগে, আমি পরে বলছি। জি, পিপিসি কার বা পিপিসি ফ্রন্টিয়ার এর মধ্যে একটু পার্থক্যটা একই যদি জিনিস, বলতেন। একই জিনিস, পিপিসি ফ্রন্টিয়ার আর পিপিসি কার্ভ একই জিনিস। আচ্ছা, আমারও একই কোশ্চেন ছিল, অ্যান্সার আচ্ছা তো ঠিক পেয়ে আছে, গেলাম। জি ঠিক জি আছে। হুম। জি, থ্যাংক ইউ। সো আমরা স্যার কেসটা আমার না একটা লাইন টু প্রশ্ন ছিল, হ্যাঁ, লাইন টু লাইন সেটা হলো পড়বো। জি বলেন। স্যার, যেটা আমরা গ্রাফ আঁকার সময় এই যে 20 কুকি বা 40 হচ্ছে গিয়ে মিল্ক, এটা কি এক্সাক্ট কোনো মেজারমেন্ট করতে হবে নাকি এটা জাস্ট একটা ধারণা? এখন গ্রাফটা আমার পিপিসি লাস্টের গ্রাফটা যেমন স্ট্রেট হয়ে গেছে, স্ট্রেট হওয়া যাবে না, একটু কার্ভ থাকবে, ঠিক আছে? আচ্ছা, কাছাকাছি গেলে হবে, ওরকম ওরকম জিনিস ওকে না, ওরকম না। ওকে। ডিমান্ড সাপ্লাই যেমন তো আপনার ডিমান্ডটা, সাপ্লাই এটা, ডিমান্ড এটা, সো এরকম এরকম হইলেই হবে, বুঝে নেই? সো আচ্ছা, আমরা কেসটা লাইন টু লাইন পড়বো। আমি পারতাম শর্ট করতে, আমি পরে মনে হয়েছে যে শর্ট করবো না, আমি তো সব পাওয়ার পয়েন্ট স্লাইড শর্ট করি, রাইট? ম্যাথ এবং কেস স্টাডি যদি আমি শর্ট করে ফেলি, আপনাকে আসলে রিয়েল পিকচারটা দিতে পারবো না, এই কারণে শর্ট করি না। আবার বেশি জিনিস রাখলে না, আপনাকে আবার লাইন পড়তে পড়তে আপনি হারায় ফেলেন। সো আমি একটু চেষ্টা করবো লাইন টু লাইন যাইতে, আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে, আপনি মনোযোগটা একটু বেশি ধরে রাখা লাগবে। ফুডল্যান্ড বাংলাদেশ লিমিটেড একটা হলো কোম্পানি, সে কি করে প্রডিউস করে, কি প্রডিউস করে? দুইটা প্রোডাক্ট প্রডিউস করে, একটা হলো ব্রেড প্রডিউস করে, একটা বাটার প্রডিউস করে, ঠিক আছে? দ্য কোম্পানি হ্যাজ লিমিটেড ওয়ার্কার, তার ওয়ার্কার লিমিটেড, লেবার লিমিটেড, তাহলে এক নাম্বার কম্পোনেন্ট পাইলাম। লিমিটেড ওভেন, তার মানে তার ওভেন মানে একটা টেকনোলজির ভিতরে পড়ে, সো আমার কি ক্যাপিটাল লিমিটেড। আমার লিমিটেড র ম্যাটেরিয়াল, ঠিক আছে, র ম্যাটেরিয়াল লিমিটেড। সো আমার তাহলে আমি লিমিটেশনগুলো পাইলাম যে আমার লিমিটেড রিসোর্স, সো আমি দুইটা প্রডিউস করতে পারবো না, আমি ব্রেড আর বাটার দুইটা প্রডিউস করতে পারবো না, যে কোনো একটা প্রডিউস করতে হবে। অথবা দুইটা যদি প্রডিউস করি তাহলে আমি কম্বিনেশন করে করবো। বিকজ অফ দ্য স্কার্স রিসোর্সেস ফুডল্যান্ড ক্যান নট প্রডিউস আনলিমিটেড অ্যামাউন্ট অফ বোথ প্রোডাকশন, আমি দুইটা আনলিমিটেড প্রডিউস করতে পারি না। দ্য প্রোডাকশন ম্যানেজার প্রিপেয়ার পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ শোয়িং দ্য ডিফারেন্ট কম্বিনেশন অফ ব্রেড অ্যান্ড বাটার। সো আমরা পিপিসি পড়ছিলাম না, পিপিসি কার্ভে আমার যেহেতু তার যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিতে সে হয় ব্রেড করবে অথবা বাটার করবে, ঠিক আছে? এখন কোন পয়েন্টে করবে এটা ডিপেন্ড করবে মার্কেটের ডিমান্ডের উপরে।
আমরা কিন্তু অ্যান্সার বের করে ফেলতেছি সাথে সাথে। অন দ্য কম্বিনেশন পয়েন্ট এম লাইজ অন দ্য পিপিসি কার্ভ। সো এম একটা পয়েন্ট যেটা পিপিসি কার্ভের উপরে বিলং করে, শোয়িং দ্য এফিশিয়েন্ট ইউজ অফ ওভেন এবং ওয়ার্কার। আমি যদি এম পয়েন্টে থাকি তাহলে আমি এফিশিয়েন্টলি প্রডিউস করতে পারতেছি, ঠিক আছে। অ্যানাদার কম্বিনেশন পয়েন্ট এন লাইজ বিলো দ্য পিপিসি কার্ভ। সো আমি আরেকটা পয়েন্ট রাখলাম এন, এ পয়েন্ট, সো এটা আমার বিলো। বিকজ মেনি ওয়ার্কার রিমেন আইডেল, অনেক ওয়ার্কার আইডেল পড়ে থাকে ডিউ টু টেম্পোরারি ইলেকট্রিসিটি শর্টেজ, এই কারণে আমি এই পয়েন্টও বিলং করি মাঝে মাঝে, ঠিক আছে। দ্য সিও মাস্ট ডিসাইড বিটুইন টু মেজর ইনভেস্টমেন্ট অপশন। আমি দুটো অপশনের ভিতরে একটা নেওয়া লাগবে। এটা আবার আলাদা আলোচনা, আমার পিপিসির আলোচনা শেষ, ঠিক আছে। আমি আলাদা আলোচনায় চলে আসতেছি। তো আমার অপশন এক হলো কি স্পেন্ড, আমরা অপরচুনিটি কস্টে চলে আসতেছি। অপরচুনিটি কস্ট আপনি কিন্তু বুঝতে হবে যে কোন জায়গা থেকে আলোচনাটা করতেছে। আপনি যদি এটা না বুঝেন আপনি কিন্তু কুইজের অ্যান্সার করতে পারবেন না। অপশন এক কি স্পেন্ড 30 লাখ অন নিউ বাটার প্রসেসিং মেশিনে আমি স্পেন্ড করতে পারি, অথবা অপশন টু কি পোর্ট দ্য সেম 30 লাখ ইন দ্য ব্যাংক ডিপোজিট 6% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। তাহলে আমি যদি একটা নেই, অপশন ওয়ান নিলে দুই নিতে পারবো না, দুই নিলে ওয়ান নিতে পারবো না। তার মানে এটা হলো অপরচুনিটি কস্ট ডিসিশন। আমরা কিন্তু এখন জানিও না কোশ্চেন কি করবে, বাট আমি পড়ার সাথে সাথে কিন্তু গেস করে ফেলতেছি কোনটা কোন জায়গা থেকে বলতেছি। তারপর চলে যাচ্ছি, এট দ্য সেম টাইম ফুডল্যান্ড ফেস পলিসি ডিবেট। সো পলিসি ডিবেটে পড়ে গেছে। দ্য মার্কেটিং টিম বলতেছে ইফ দ্য প্রাইস অফ বাটার রাইস ডিমান্ড উইল ফল। প্রাইস যদি বাড়ায় ডিমান্ড ফল করবে, ঠিক আছে। এটা কি পজিটিভ না নরমেটিভ স্টেটমেন্ট? পজিটিভ না নরমেটিভ বলেন তো, সবাই অ্যান্সার দিবেন। নর্মেটিভ। পজিটিভ। দেখছেন মিক্স হয়ে গেছে। ডিমান্ড বাড়লে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এটা পজিটিভ না নরমেটিভ? নরমেটিভ। আচ্ছা আমরা অ্যান্সারে পড়ে যাচ্ছি, আমরা তর্কে থাকলাম। হ্যাঁ, তারপর কি হয়েছে, পাবলিক রিলেশন টিম বলতেছে কি দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল বাটার প্রাইস টু প্রোটেক্ট লো ইনকাম কনজিউমার। আমার সো শুড থাকলে কি হয়, এটা বলেন, সাউন্ড করে বলেন, সমস্যা নেই। নর্মেটিভ। নর্মেটিভ। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এটা নরমেটিভ। আমি সবাই ক্লিয়ার যে এটা নরমেটিভ। বাট শুনেন, এটা এই যে প্রাইস বলে যে ডিমান্ড কমে, এটা তো আমার ইকোনমিক্সটা অনেক কষ্ট করে আবিষ্কার করছে। এটা তো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। সো ইউনিভার্সাল ট্রুথ যেহেতু কি হবে, এটা পজিটিভ হবে, ঠিক আছে। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সো আমরা পারি। দ্য সিও অলসো ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড whether বাংলাদেশ মিক্স ইকোনমিক সিস্টেম কিনা হেল্প কোম্পানি ব্যালেন্স মার্কেট ফ্রিডম উইথ গভর্নমেন্ট রেগুলেশন। সো সিও অলসো ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, সে বোঝার চেষ্টা করতেছে whether বাংলাদেশের মিক্স ইকোনমিক সিস্টেম তাকে হেল্প করবে কিনা, হেল্প দ্য কোম্পানি ব্যালেন্স মার্কেট ফ্রিডম উইথ গভর্নমেন্ট রেগুলেশন। সো আমরা এবার কোশ্চেনে যাই সরাসরি। আইডেন্টিফাই হুইচ অফ দ্য টু স্টেটমেন্ট আর পজিটিভ, হুইচ আর নরমেটিভ, হোয়াই, এক্সপ্লেন। আমরা লাস্টের আগে আসছি। সো এটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমার 1 নাম্বার স্টেটমেন্টটা ছিল আমার পজিটিভ স্টেটমেন্ট, 2 নাম্বারটা হলো নরমেটিভ স্টেটমেন্ট। 2 নাম্বার কোশ্চেন আসি, ইউজিং দ্য পিপিসি সিচুয়েশন পয়েন্ট এম এবং পয়েন্ট এন এক্সপ্লেন ফিজিবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্সি। দুইটা কোশ্চেন করছে, একটা হলো ফেসিবল কিনা আর একটা ইফিসিয়েন্ট কিনা। সো আমার যে দুইটা পয়েন্ট ছিল, এই দুইটা পয়েন্টই ফেজিবল। এই দুইটা পয়েন্টই আমার ফেজিবল, এন এবং এম। আমি এখানে লিখলাম এন প্লাস এম, দুইটাই ফেজিবল, পসিবল। হ্যাঁ, আমি পসিবল শব্দটা লিখলাম, ঠিক আছে। কিন্তু ইফিশিয়েন্ট দুইটাই না, আমার এম হলো ইফিশিয়েন্ট। কারো কনফিউশন? এম যেহেতু আমার কার্ভে বিলং করে, এম ইফিশিয়েন্ট। তাহলে আমরা বি নাম্বার কিন্তু অ্যান্সার করে ফেললাম। 3 নাম্বার কি বলছে, হাউ ডাজ স্কারসিটি ক্রিয়েট প্রবলেম অফ চুজ ফর ফুডল্যান্ড বাংলাদেশ লিমিটেড। সো স্কারসিটি কিভাবে প্রবলেম অফ চুজ করে, আমার হয় বাটারি প্রডিউস করতে হবে অথবা আমার ব্রেড প্রডিউস করতে হবে। এটা অ্যান্সারটা একটু দেখি তো, থিওরিটিক্যাল অ্যান্সার তো একটু দেখি। 3 নম্বরে বলতেছে ফুডল্যান্ড হ্যাজ লিমিটেড ওভেন এবং ওয়ার্কার এবং র মেটেরিয়াল, এই কারণে আমার কি করতে হয়, স্কার্স রিসোর্স যেহেতু আমাকে কি করতে হয়, ইট মাস্ট চুজ, আমাকে চুজ করতে হবে হাউ মাচ ব্রেড প্রডিউস এবং হাউ মাচ বাটার প্রডিউস। আমি দুইটা প্রডিউস করতে পারি, বাট আমি কি করতে হবে, আমাকে বুঝতে হবে যে কতটুকু প্রডিউস করবো, ঠিক আছে। তাহলে 3 নাম্বার অ্যান্সার হলো আমাকে অ্যামাউন্ট সেট করতে হবে, যে আমি কতটুকু প্রডিউস করবো ওইটা আমাকে সেট করতে হবে, কারণ কি আমার রিসোর্স লিমিটেড। এবার চলে যাচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বার কি বলছে, হোয়াই ইজ বাংলাদেশ কনসিডার মিক্স ইকোনমি, কেন কনসিডার করা হয়, কারণ বাংলাদেশ কিছু জিনিস ফ্রি ছেড়ে দেয়, আবার কোনো কিছু জিনিস কি করে কন্ট্রোল করার চেষ্টা করে। এক্সপ্লেন ওয়ান বেনিফিট অফ দিস সিস্টেম ফর ফুডল্যান্ড, ফুডল্যান্ডের সুবিধাটা কি, এটা বেনিফিটটা কি, ফুডল্যান্ডের ক্ষেত্রে কি বেনিফিট একটু দেখি তো। 4 নম্বরে কি বলছে, বেনিফিট অফ ফুডল্যান্ড এ মিক্স ইকোনমি প্রোভাইড মার্কেট ফ্রিডম, আমাকে মার্কেট ফ্রিডম দিচ্ছে টু ডিসাইড প্রোডাকশন লেভেল, বাট অলসো অফার গভর্নমেন্ট সাপোর্ট সাচ এস
সাবসিডি অনেক সময় দেয়, প্রাইস রেগুলেট করে, ঠিক আছে, প্রোটেকশন অন দ্য এসেনশিয়াল ফুড আইটেম। যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার দুইটাই এসেনশিয়াল আইটেম, দুইটাই যেহেতু এসেনশিয়াল আইটেমে অনেক সময় গভর্নমেন্ট সাবসিডি দেয়, এই কারণে ফুড ল্যান্ডের জন্য এটা পজিটিভ, মিক্স ইকোনমিটা পজিটিভ। এখানে যদি লাক্সারি প্রোডাক্ট হইতো আর গভর্নমেন্ট যদি প্রাইসের উপর রেস্ট্রিকশন দিয়ে দিত অথবা প্রোডাকশনের উপর রেস্ট্রিকশন দিত, তাহলে কিন্তু এটা ফুড ল্যান্ডের জন্য পজিটিভ ছিল না। আমি ফুড ল্যান্ডের জন্য